হ্যালো। সো অলরেডি তোমাদের লেকচার 1 একটা তোমরা পেয়েছিলা প্রিপোজিশনের উপরে। ওই লেকচার 1-এর মধ্যে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশনের যে রুলসগুলি দরকার ছিল ওগুলি শিখেছি। এর আগে আবার মনে করো প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি, প্রিপোজিশন আমরা কেন ব্যবহার করি, কিভাবে প্রিপোজিশন একটা সেন্টেন্সের স্ট্রাকচারে হেল্প আউট করে, এই সবগুলি বিষয় নিয়ে আমরা পড়েছিলাম। সো ওকে, একটু লেট হয়ে গেল আমাদের আস্তে আস্তে। সো গ্র্যাজুয়ালি আমরা ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা নর্মালি কী কী টপিক শেষ করব? লাস্ট ক্লাসে আধা টপিক আমরা শেষ করেছিলাম, আধা রুলস শেষ করেছিলাম। আজকের ক্লাসটার মধ্যে আমাদের বাকি যে রুলসগুলি বাকি ছিল ওগুলি আমরা ফুললি কমপ্লিট করব। ওকে, সো সবাই আসুক আস্তে ধীরে। ওকে, ওকে, হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, একটু টেকনিক্যাল সমস্যার জন্য, সরি ফর দ্যাট। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, তোমরা সবাই আসো। এখন মেইন জিনিসটা হলো কি যে ওকে, কমেন্ট দেখা যাচ্ছে এখান থেকে, আমি বুঝতে পারছি, সমস্যা হবে না। সো মেইন জিনিস যদি চিন্তা ভাবনা করো, এখন অলরেডি মোটামুটি আসছো তোমরা। এখন জিনিসটা হলো কি যে আমাদের যেই প্রিপোজিশনগুলি আছে, প্রিপোজিশনের মেইন কাজ কি ছিল লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে প্রিপোজিশন মেইনলি আমাদের সাহায্য করে একটা পার্টস অফ স্পিচের সাথে আরেকটা পার্টস অফ স্পিচের যে কানেকশন বা যে রিলেশনটা দরকার ওই রিলেশনটা এস্টাবলিশ করতে। মনে করো একটা নাউন আছে আর আরেকটা কোনো একটা পার্টস অফ স্পিচ আছে, মনে করো একটা ভার্বই কনসিডার করলাম। এখন এই ভার্বটা যে কাজ করছে, ওই ভার্বটা ওই নাউনের সাথে কি ধরনের কাজ করছে ওটা আমার বুঝতে সাহায্য করবে কে? একটা প্রিপোজিশন। এখন মনে করো যে যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ওটা কিরকম, যেমন মনে করো আমি একটা বল ছুঁড়ে মারছি। এখন আই এম থ্রোয়িং আ বল, ওকে, আই এম থ্রোয়িং আ বল ওভার ইয়োর হেড। তো আমি তোমার মাথার উপর দিয়ে একটা বল ছুঁড়ে মারছি। এই ওভার ওয়ার্ডটা বা ওভার প্রিপোজিশনটা ইউজ করার কারণে কি আমার যে বলের ট্র্যাজেক্টরিটা, মানে এই বলটা কোথা দিয়ে যাচ্ছে, কোন জায়গা দিয়ে যাবে, ওই ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম না। বা এই বল আর হেডের মধ্যে যে রিলেশনটা ওটা আমরা ধরতে পারবো, এই বিষয়টাই। সো মোটামুটি আগের ক্লাসের যতটুকু হিন্ট এখানে আবার দরকার ছিল অতটুকু আমরা বললাম। সো তোমরা আগের ক্লাসটা তো ভালো মতো করে আসছোই, এই ক্লাসটা আমরা আগের মতো আবার শুরু করি। সো মেন যে জিনিসটা আমরা করবো এখানের মধ্যে, এখানে লাস্ট ক্লাসে মেবি আমরা ফর পর্যন্ত শেষ করেছিলাম, এখানে আমরা ইন দিয়ে শুরু করব। সো ও ইংলিশ ফার্স্ট পেপার আবার কবে দিবেন? মেনলি এখানে দেখো, আমি এখন বর্তমানে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সেস যে ক্লাসগুলি আছে ওগুলি একটু লেট হয়ে গেছিলো, রাইট? আর প্রিপোজিশন, তারপর এখন থেকে যে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলি পাবো এগুলো সব রুটিন ক্লাস ছিল। তো আমি একটু রুটিন নিয়ে একটু ভেজালে ছিলাম, যার কারণে প্রিপোজিশনটা শুরু করে দিতে হয়েছে, নাহলে ওটা পিছিয়ে যেতাম আমি অ্যাকচুয়ালি। তো চেঞ্জিং সেন্টেন্সের সবগুলি আমি এখন কালকে রাত্রে অনেকটা রেকর্ড করে ফেলছি, রাত জেগে আমি অনেকগুলি রেকর্ড করছি। আজকে বিকালও, আজকে এই ক্লাসটা শেষ করার পরও অনেকটা রেকর্ড করব, তারপর একবারে সবগুলি চেঞ্জিং সেন্টেন্স পাবা। এর পরবর্তীতে আমি ইংলিশ ফার্স্ট পেপারের উপরে একবার ফোকাস করব, ওই যে সিন কম্প্রিহেনশন, অ্যান্সারিং ফ্রম পোয়েমস আর অ্যান্সারিং ফ্রম স্টোরিজ, এই তিনটার উপরে একেবারে ফোকাস করব, কাজ এই তিনটাই মোস্টলি তোমাদের অনেক সমস্যা হয়। এখানের মধ্যে অনেক কিছু বানিয়ে লেখার একটা বিষয় আছে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা বিষয় আছে, যেখানে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। তো তোমাদের যেখানে সবচেয়ে বেশি সমস্যা ওটার মধ্যে আগে হিট করব, ওইটাই আগে আমরা সলভ করব। সো ওই বিষয়টা একটু টাইম দাও, লাইক আই এম টেকিং সাম টাইম, ওই বিষয়টা আমি জানি, বাট দেখছি। সো নামাজের ব্রেক দেন? হ্যাঁ ভাই, আমি লোক নামাজের টাইম কি চলে গেছে না অ্যাকচুয়ালি, নাকি এখনো টাইম আছে? ওকে, তুমি কন্টিনিউ করো, আমরা এখানে আস্তে ধীরে কন্টিনিউ করছি, আমরা আস্তে ধীরে যাচ্ছি যাতে নামাজের টাইমটা তুমি করে আসতে পারো। আর যে পার্টটা তোমার মিস হবে ওই পার্টটা তুমি মনে করো পরবর্তীতে তো রেকর্ড ভিডিও পাবাই, ওখান থেকে নিতে পারবা। সো নেক্সট লাইভ ক্লাস রুটিন, ওকে, নেক্সট লাইভ ক্লাসে যে রুটিনটা, এখন বিষয়টা কীরকম জানো, যে ক্লাসের যেই টাইমটা বের করাটা একটু সমস্যা হয়ে গেছে। আমি নেক্সট উইক থেকে আবার লাইভ ক্লাস তো পাবা, নেক্সট লাইভ ক্লাস এখন থেকে পাবাই রেগুলার। আমি চেষ্টা করবো যদি লাইভ ক্লাসটা তোমরা পাও, কারণ কি তোমাদের লাইভ ক্লাসে যদি বুঝতে সুবিধা হয় তাহলে তো আরও ভালো। কি আমার মেন কাজই হলো তোমাদের সব কিছু বোঝানো অ্যাট দি এন্ড, সো ওই বিষয়টা। সো নেক্সট লাইভ ক্লাস কখন হবে এটা আমি তোমাদের গ্রুপে জানিয়ে দিব, সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আমরা দ্রুত ক্লাসটা শুরু করে ফেলি, যেহেতু ক্লাসে এসেই পড়েছে আমরা সবাই। সো এখানের মধ্যে যেটা আছে এটা হলো ইন।
ইনের মধ্যে আমরা কি কি ওয়ার্ডে বা কি কি মিনিংয়ে ইন ওয়ার্ডটা বা ইন প্রিপোজিশনটা মেনলি ব্যবহার করে থাকি। ফার্স্ট অফ অল হলো কোনো একটা স্থান বোঝানোর জন্য, যে কোন জায়গায় একটা বস্তু আছে বা কোন জায়গায় একটা জিনিস তুমি রাখছো, এই বিষয়টা বোঝানোর জন্য, স্থান বিষয়টার জন্য। সেকেন্ডে কি আছে, সময় বোঝানোর জন্য, ক্ষেত্র বোঝানোর জন্য, অবস্থা, বিবেচনা, গতি, এরকমভাবে অনেকগুলো আছে। সো মনে করো আমরা স্থান দিয়ে শুরু করি, যে মনে করো আমাকে কেউ জিজ্ঞেস করছে যে ঢাকা শহরটা কোথায়, তো তুমি বললা ঢাকা শহর হলো বাংলাদেশের মধ্যে আছে, সো ঢাকা শহর ইজ ইন বাংলাদেশ, ও ঢাকা সিটি ইজ ইন বাংলাদেশ। এখন আমি যে এখানে ইনটা ব্যবহার করলাম, আমি দিলাম ঢাকা সিটি ইজ ইন বাংলাদেশ, or I live in বাড্ডা। ঠিক আছে, এটা মনে করো ফার্স্ট এক্সাম্পল, এটা হলো সেকেন্ড এক্সাম্পল। এখানে দেখো আমি কি বলেছি, ঢাকা সিটি মানে কি ঢাকা শহর হলো বাংলাদেশের মধ্যে, রাইট? তো আমার এখানে আমি যে ইন ওয়ার্ডটা ব্যবহার করছি, এটা দ্বারা কি আমার যে ঢাকা শহরটা আছে, এই ঢাকা শহরের স্থান বা এই ঢাকা শহরটা কোথায় অবস্থিত, এটা কি আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারছি না এই বিষয়টা? আরেকটা জিনিস যদি দেখো, আই লিভ ইন বাড্ডা মানে আমি বাড্ডাতে থাকি। তো আমার এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের অ্যাকচুয়াল পজিশনটা কোথায়, অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, এটা কি আমি এই ইন ওয়ার্ডটা দ্বারা এক্সপ্লেন করতে পারছি না? সো দিস আর দ্য থিংস যেটা আমি ইন প্রিপোজিশন দ্বারা বুঝাতে পারছি, যে এখানে ইন প্রিপোজিশন দ্বারা আমরা একটা স্থান বা একটা বস্তু বা আমার যে মেইন সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের স্থানটা বুঝাতে পারবো। সেকেন্ড ইউজ কেস যদি দেখো, যে আমরা সেকেন্ড ইউজ কেস কোনগুলি হতে পারে, যেমন হি ইজ গেটিং ফরগেটফুল ইন হিজ ওল্ড এজ। এই এক্সাম্পলটার মধ্যে কি দেওয়া আছে, হি ইজ মানে ও কি হয়ে যাচ্ছে, গেটিং ফরগেটফুল। এখন গেটিং ফরগেটফুল বলতে গেলে আমরা কি বুঝি, গেটিং ফরগেটফুল বলতে গেলে আমরা বুঝি হলো এমন কিছু, যেমন মনে করো তুমি আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছ, বা বারবার জিনিসগুলো ভুলে যাওয়ার যে ব্যাপারটা, ওটাকে আমরা কি বলি, ফরগেটফুল হয়ে যাওয়া। সো ইন হিজ ওল্ড এজ মানে কি, এখানে দেখো ইন প্রিপোজিশনটা আছে হিজ ওল্ড এজ, এটা কিন্তু অবজেক্টিফাই করা হচ্ছে। এখন হিজ ওল্ড এজ বলতে গেলে কি বোঝায়, হিজ ওল্ড এজ বলতে গেলে বোঝানো হয় হলো যে তোমার বুড়োকাল, মানে একজনের বয়স্ক সময় যে টাইমটা আছে ওই কথাটা বলা হচ্ছে। তো এখানে বলছে যে তার যেহেতু বয়স হয়ে গেছে, এখন সে সবকিছু কি ভুলে যাচ্ছে। এখন ওই যে বয়সকালটা, এই যে বৃদ্ধ সময়টা, এই বৃদ্ধ সময়টা বোঝানোর জন্য আমি কি ইন প্রিপোজিশনটা বুঝালাম না? এই ইন প্রিপোজিশনটা কি এখানে সময়কে রিলেট করছে না, বা সময় ওয়ার্ডটাকে এক্সপ্লেন করতে পারছে? তুমি যদি চাও এখানের মধ্যে যেমন কি হি ইজ গেটিং ফরগেটফুল ইন হিজ ওল্ড এজ, ইন হিজ ইয়াং এজ, এরকম ভাবে, বা ইন অ্যানশিয়েন্ট এজ, এগুলি সব বলতে পারি। যেমন মনে করো আমি বললাম ইন অ্যানশিয়েন্ট এজ, ইন অ্যানশিয়েন্ট এজ যদি আমি কখনো বলি, তার মানে কি আগের সময় কি কি কাজ হতো ওই বিষয়গুলি নিয়ে আমরা বোঝাবো। সো এই জন্য কি হচ্ছে আমাদের, যে ইন ওয়ার্ডটা দিয়ে আমি সময় জিনিসটা বোঝাতে পারছি। এর পরের ইউজ কেস যদি দেখো, যে ক্ষেত্র বোঝাচ্ছে, যে এই এক্সাম্পলের মধ্যে কি দেওয়া, ইন দিস কেস দ্য প্যাসেঞ্জার ইজ গিলটি নট দ্য ড্রাইভার। মানে হলো কি, মনে করো একটা পার্টিকুলার সিচুয়েশন, এখন ওই পার্টিকুলার সিচুয়েশনের মধ্যে কি হয়েছে ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তো ওই পার্টিকুলার সিচুয়েশনের মধ্যে যাব না, ওই পার্টিকুলার সিচুয়েশনের ভিতরে কি হচ্ছে ওটা নিয়ে চিন্তা ভাবনা করছি। ফর দিস রিজন ওই সিচুয়েশনের বাংলা হিসেবে যদি চিন্তা ভাবনা করি, ওটা কি হবে, ক্ষেত্র, যে ওই পার্টিকুলার সময় কি ঘটছিল। সো এখন মনে করো তুমি রাস্তাঘাটে গেলা, এখন রাস্তায় তুমি যখন যাচ্ছিলা তখন একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি বললা যে অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য আমার এই কাজ করা উচিত, বা ইন দিস কেস আই শুড কল দি পুলিশ, এই বিষয়টা তুমি বললা। তো ওই যে বিষয়টা এখানে বলছে যে তোমার এই পার্টিকুলার কেসের জন্য বা এই পার্টিকুলার ক্ষেত্রের জন্য তোমার কি ধরনের কাজ করা উচিত, এটার মধ্যের ডিসিশন। তো এই জন্য কি আমি ইন ওয়ার্ডটা ব্যবহার করলাম। এরপরে ইউজ কেস কি আছে, অবস্থা, দ্য অ্যাপেল ট্রিজ আর ইন ব্লসম, বা তোমার মনে করো যে কারেন্ট একটা অবস্থা কথা বোঝানো হচ্ছে, যে এই যে অ্যাপেল ট্রিজগুলি বলছে, এই অ্যাপেল ট্রিজগুলি কি আস্তে আস্তে তোমার ব্লসম পিরিয়ডে চলে গেছে, বা আস্তে আস্তে এটা বড় হচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য বলছে। এখন জিনিসটা কিরকম জানি, অবস্থা, সময় বলি, স্থান বলি, এগুলি বিভিন্ন ধরনের মিনিং তোমাকে বাংলা ওয়ার্ড দিয়ে বলতে পারো, বা সবগুলি কি অ্যাট দি এন্ড তোমাকে বোঝাচ্ছে যে কোনো কিছুর ভিতরে আছে। এখন মনে করো ব্লসম স্টেজ যদি বলি, এখন ব্লসম স্টেজ কি একটা পার্টিকুলার স্টেজ না, মানে একটা পার্টিকুলার রেঞ্জ অফ টাইম। এখন একটা গাছে চিন্তা করো, মনে করো একটা গাছ তুমি বপন করলা, এখন যখন ওই গাছটা তুমি বপন করবা তখন কি ঘটছে,
ওই গাছটা কি আস্তে আস্তে মনে করো বিভিন্ন ধরনের স্টেজে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, একটা টাইম আসবে যখন তুমি তার মধ্যে থেকে তুমি কি পাবা, তুমি কি বলে আপেল পাবা, পাতা বড় হবে, এই বিষয়গুলি আলাদা আলাদা স্টেজ আছে না? এখন ওই স্টেজগুলির মধ্যেই তখন কি, যখন তুমি কোনো একটা কথা বলার চেষ্টা করবো এই গাছের ব্যাপারে, ওই স্টেজের মধ্যে থাকা অবস্থায় বা ওই স্টেজের ভিতরে থাকা অবস্থায়, তাহলে তুমি কোন প্রিপোজিশনটা ব্যবহার করবা? অবভিয়াসলি ইন প্রিপোজিশনটা ব্যবহার করবা। এরকম ভাবে প্রত্যেকটা বিষয়কে যখন তুমি চিন্তা করবা, তখনই তুমি বলতে পারবা যে আমি এখানে ইন ব্যবহার করব নাকি অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করব। সো এই বিষয়গুলি খেয়াল করো যে ইভেন দো এখানে এতগুলি ইউজ কেস আমি দেখাচ্ছি, বাট অ্যাট দি এন্ড এটা লিটারাল মিনিং কি, এটা কোন কনটেক্সটে অনুযায়ী আমরা লাইনে ব্যবহার করতে পারি, ওই বিষয়গুলি দেখো। সবগুলির মধ্যেই কি ভিতরে বোঝাচ্ছে না, যে কোনো একটা সিচুয়েশনের ভিতরে, কোনো একটা রেঞ্জ অফ টাইমের ভিতরে, কোনো একটা কাজের ভিতরে, কোনো একটা বস্তুর ভিতরে। সো এই যে ভিতরে ওয়ার্ডটা হলো কি আমার ইনের লিটারাল মিনিং, এই বিষয়টা। সো এই বাকিগুলি স্থান সময় এগুলো সব হলো ইউজ কেস, যে কি বিভিন্ন বিভিন্ন টাইমে কোন কোন টাইমে আমি ইউজটা করে থাকি, এই জিনিসটা গেল। সো বিবেচনা, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, মানে কি তোমার নিজের ইন্টারেস্ট অনুযায়ী তোমার এই কাজটা করা লাগবে। সো এখানের মধ্যে টু বি অনেস্ট এই বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত, এই সবগুলি এক্সাম্পল দেখাই, তারপর আমি বলছি যে কোনগুলি কোনগুলি এখানে বেশিরভাগ তুমি পাবা, যেগুলি যেগুলি তোমার বেশিরভাগ ফেস করা লাগবে রেগুলার এক্সামের টাইমে বা কোশ্চেন সলভ করার টাইমে। যেমন দ্য, ওকে বিবেচনা বলছিলাম না, হ্যাঁ, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, মানে তোমার নিজের উৎসাহ থেকে তোমার এই কাজটা করা লাগবে। এখন নিজের উৎসাহ থেকে এই কাজটা করা লাগবে, তুমি এই যে ইয়োর ইন্টারেস্ট এটার উপরে তোমার মডিফাই করা লাগছে, এটার উপরে ফোকাস করে তোমার কাজটা করতে হচ্ছে। সো এই যে দেখো ডু ইটের বিষয়টা, এই কারণে কি আমি ইন প্রিপোজিশনটা ব্যবহার করলাম। ইন দি সেম ওয়ে গতির কথাটা যদি চিন্তা ভাবনা করো, দ্য মিনিস্টার গট ইন দ্য কার, এখানে দা কার কি আমার অবজেক্ট হিসেবে কাজ করছে, আর এই দা কারের ভিতরে কি আমার মিনিস্টার ঢুকেছে না? তো যেহেতু দা কারের ভিতরে আমার মিনিস্টার ঢুকেছে, আমি কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তারপর যদি চিন্তা ভাবনা করো এর পরেরটা, হি ইজ ইন দ্য এয়ার ফোর্স। এখন বিষয়টা যদি চিন্তা ভাবনা করো, এখানে এয়ার ফোর্সকে একটা পেশা হিসেবে আমি চিন্তা করলাম, বাট এই এয়ার ফোর্স কি একটা দলের মতো না? একটা আর্মি যদি বলি, আর্মি কি একটা দলের মতো না, যে একটা বড় দল বা একটা বড় গ্রুপ অফ পিপল? যখন আমি বলবো হি ইজ ইন দ্য আর্মি, বা যখন আমি বলবো যে হি ইজ, মনে করো হি ইজ ইন দ্য আর্মি বললাম, ঠিক আছে, এখন এই আর্মিটাকে কি আমি একটা বড় দলের মতো কনসিডার করছি, যেহেতু এই হি আমার সাবজেক্ট হলো এই বড় একটা দলের পার্ট, আর ওই বড় দলের ভিতরে সে কি কাজ করছে, ফর দিস রিজন ভিতরে কাজ করছে, তো আমি এখানে কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। এই জিনিসটা ইন দি সেম ওয়ে এয়ারফোর্সের ক্ষেত্রেও কি সেম জিনিসটা কাজ করছে, যে এটাকে বড় দলের মতো যদি কনসিডার করি, সে ওই দলের মধ্যে কাজ করছে। যেমন আমি যদি বলি আই এম ওয়ার্কিং ইন রেদওয়ানস মেথড, আই এম ওয়ার্কিং ইন রেদওয়ানস মেথড, তো এই যে রেদওয়ানস মেথড এটা কি একটা গ্রুপ অফ পিপল না? সো এটা যদি একটা গ্রুপ অফ পিপল হয়, এই গ্রুপ অফ পিপলের একটা পার্ট হলাম আমি, যে এই রেদওয়ানস মেথডের ভিতরে কাজ করছে। ফর দিস রিজন আই এম ইউজিং আই, মানে আই বলি কেন, ইন প্রিপোজিশনটা, যেটার মাধ্যমে কি আই আমার সাবজেক্ট আর রেদওয়ানস মেথড আরেকটা নাউনের মধ্যে আমি কানেকশনটা ফর্ম করতে পারছি, এই বিষয়টা। লাস্টে কি আছে? লাস্টে দুইটা আছে মাধ্যম আর এরপরে অনুপাত। তো মাধ্যমটা আমরা দেখি, ওয়াসিম স্পিক্স ইন ইংলিশ। তো এখানে মধ্যে চিন্তা ভাবনা করো যে ওয়াসিম কি ইংলিশে কথা বলে। সো হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট কেস, এখানের মধ্যে ভিতর বলতে পারবো না অ্যাকচুয়ালি, যে ওয়াসিম ইংলিশ মাধ্যমটা ব্যবহার করে কথা বলে, এটা বলতে পারছি। সো এইসব ক্ষেত্রেও কি আমরা ইনটা ব্যবহার করব। এরপরে আছে অনুপাত, যে ইন ইংল্যান্ড 1 in 3 এন্টার্স হায়ার এডুকেশন। সো এখানে অনুপাত জিনিসটা কাজ করে না অ্যাকচুয়ালি, কিন্তু হ্যাঁ তুমি বলতেও পারো এখানে বোথ, এখানে দুইটা আছে আর এখানে আরেকটা আছে, এখানে অনুপাত বলতে পারবে, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল এখানে ইন ইংল্যান্ড যেহেতু বলা হয়েছে যে ইংল্যান্ডের মধ্যে বা ইংল্যান্ডে, এই বিষয়টা। সো ইংল্যান্ডের মধ্যে যেহেতু আছে, তো এই জন্য ইন ইংল্যান্ড, এইখানে ইনের ব্যাপারটা তো বুঝতেই পেরেছো, এখানে ইনের ব্যাপারটা তুমি বোঝো। 1 in 3, 1/3 বলি না আমরা, ওইটার মিনিংয়ে কি 1 in 3, মনে করো প্রত্যেক তিনটার মধ্যে একজনের কথা বলা হচ্ছে, বা প্রত্যেক তিনজনের মধ্যে একজনের কথা বলা হচ্ছে, প্রত্যেক এই বিষয়টা, যে 1 in 3 এন্টার্স হায়ার এডুকেশন, মানে উচ্চ শিক্ষা কয়জন নিতে পারে? প্রত্যেক তিনজনে একজন উচ্চ শিক্ষা নিতে পারছে, এই বিষয়টার উপরে জোর দেওয়া, মানে জোর দেওয়া হচ্ছে। সো এই বিষয়টা গেল। সো মোস্টলি যদি বলি, ফার্স্ট অফ অল হলো যে লিটারাল মিনিংটা বোঝো ভিতরে, ওইভাবে তুমি বুঝতে পারবা।
এখন কিছু কিছু এক্সেপশন আছে যেগুলো আমি যখন বাকি রুলসগুলি পড়াবো ওই রুলসগুলির মধ্যে আমি ভালো করে বুঝিয়ে বলবো যে কোন এক্সেপশনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারবো না, ইভেন দো আমার একটা ভিতর ওয়ার্ডটা দরকার টু লাইক এক্সপ্লেন দি হোল সেন্টেন্স। বিষয়টা কিরকম জানো, যখনই তুমি চিন্তা ভাবনা করবা যে আমি একটা মনে করো ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে, আর ওই ফিল ইন দ্য গ্যাপটা সলভ করার জন্য ইউ নিড আ প্রিপোজিশন, ঠিক আছে, তখন তুমি কি করবে অ্যাকচুয়ালি, তখন তুমি চিন্তা ভাবনা করবা হলো পুরো লাইনটা আগে পড়বা, পুরো লাইনটা পড়ার পরে তুমি ওই লাইনের মিনিংটা বোঝার ট্রাই করবা, যেটা আমি প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপের জন্য বলে থাকি। ওই লাইনের মিনিংটা যদি একবার বুঝতে পারো, মিনিংটা বোঝার পরে ওই লাইনের মিনিংটা বজায় রাখার জন্য, এখন মনে করো আমি বললাম আমি, ওকে ওকে কি জানি বলি, এই যে এই জিনিসটাই মনে করো হি ইজ ড্যাশ দ্য আর্মি, এখন আমি বললাম হি ইজ ড্যাশ দ্য আর্মি, এখানে ইনটা দেওয়া নেই, তো হি ইজ ড্যাশ দ্য আর্মি যদি বলি তখন কি ঘটছে দেখো তো, এখানে অনেক কিছু হয়ে গেছে, হি ইজ ড্যাশ দ্য আর্মি, যেহেতু এক্সাম্পলটা আমি আগে একবার বুঝিয়েছি এটা দিয়ে আমি বুঝাই যাতে তোমরা বুঝতে পারো। যেমন মনে করো আমি বললাম হি ইজ ড্যাশ দ্য আর্মি, তো আমার এখানের মধ্যে একটা প্রিপোজিশন দিতে হবে, না হলে আমার এই যে একটা নাউন আছে দ্য আর্মি, আর এই যে আরেকটা না প্রোনাউন আছে, এই দুটার মধ্যে কি আমি কোনো মিনিং বা একটা এক্সপ্লেনেশন বের করতে পারবো? অবভিয়াসলি বের করতে পারছি না। যখন আমি দেখলাম ফার্স্ট অফ অল প্রিপোজিশনই কেন হবে এটা আগে বুঝানো। ফার্স্ট অফ অল দেখো আমার এখানে একটা অবজেক্ট আছে আর একটা নাউন আছে, মানে নাউন বলি কেন প্রোনাউন আছে, সো এই দুইটার মধ্যে আমি কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না। যেহেতু কানেকশন খুঁজে পাচ্ছি না, আমার মাথায় আসলো যে আমি জানি যখনই আমি দেখব যে আমার একটা সেন্টেন্সের মধ্যে দুইটা পার্টস অফ স্পিচের মধ্যে কোনো কানেকশন ফর্ম করা যাচ্ছে না, তখন আমার কাকে আনতে হবে? প্রিপোজিশনকে আনতে হবে। তো আমি ভাবলাম প্রিপোজিশনকে আনি, এর পরবর্তীতে আমি কনটেক্সচুয়াল মিনিংটাকে বজায় রাখার ট্রাই করব। যখন কনটেক্সচুয়াল মিনিংটাকে বজায় রাখার ট্রাই করব তখন আমি চিন্তা করব যে হ্যাঁ ও হি এটা আমার সাবজেক্ট, ও আর্মির সাথে কিভাবে রিলেটেড হতে পারে? ও কি অন হতে পারে আর্মি, যে ও আর্মির উপরে? অবভিয়াসলি না। আমি এখানের মধ্যে কি বলতে পারি? ও আর্মিতে কাজ করে। যদি ও আর্মিতে কাজ করে, আর্মি একটা গ্রুপ হিসেবে আছে, ওখানে ও ইন দিলে আমার হয়ে যাচ্ছে, সো আমি দিলাম ইন। সো এরকম ভাবে কি ফার্স্ট অফ অল তুমি লিটারাল মিনিং হিসেবে কনসিডার করবা, এরপর কনটেক্সট অনুযায়ী এগিয়ে তুমি কনটেক্সচুয়াল মিনিং এ চলে যাবা এইভাবে। সো উইথ দিস আমাদের ইনের ব্যাপারটা পুরোপুরি ডান। আমরা চলে যাই হলো অফের জন্য। ওকে, এটা ওয়ান অফ দ্যাট প্রিপোজিশন যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। সো এটা আমরা একটু ফোকাস করে দেখি। যেমন উপকরণ, মালিকানা, উদ্ভূত, তারপর হলো কারণ, বিষয়, প্রবৃত্তি, নির্দেশ ও ব্যবহৃত হয়। সো আমরা এখানের মধ্যে ফার্স্ট অফ অল যদি উপকরণের ব্যাপারে চিন্তা ভাবনা করি, যেমন মনে করো উপকরণ না, তুমি এখানের মধ্যে চিন্তা করো যে ওকে মনে করো তুমি বাসায় বসে বসে বিরিয়ানি বানাচ্ছ, এখন বিরিয়ানির মধ্যে তোমার চাল দিতে হবে। তো তোমাকে এখন কেউ জিজ্ঞেস করলো এসে যে এখানে চালটা কি করছে, এই চালটা অ্যাকচুয়ালি কি, তুমি বললা রাইস ইজ দি কম্পোনেন্ট অফ বিরিয়ানি, অর রাইস ইজ আ কম্পোনেন্ট দ্যাট হেল্পস মি টু মেক বিরিয়ানি। সো আমার এখানের মধ্যে যে অফ প্রিপোজিশনটা ব্যবহার করলাম, এই অফ প্রিপোজিশনটার মাধ্যমে আমি কি আমার যে বিরিয়ানিটা আছে এই বিরিয়ানির মধ্যে যে উপাদানটা দিব ওই উপাদানের ব্যাপারে কি জানতে পারলাম না? বা তুমি যদি এই এক্সাম্পলটাই চিন্তা ভাবনা করো, দিস ইজ আ ড্রেস অফ ব্লু সিল্ক, তার মানে কি আমার এই যে ড্রেসটা কি উপাদান দিয়ে বানানো হয়েছে এটা কি আমার এই অফ প্রিপোজিশনটা দ্বারা আমরা বুঝতে পারছি, এটাও কি ইম্পর্টেন্ট। নেক্সটের এক্সাম্পল যদি চিন্তা ভাবনা করো যে মালিকানার ব্যাপারে বলা হচ্ছে, মালিকানা এখন চিন্তা করো যে দিস ইজ আ পেন, ওকে, বা এখানের মধ্যে দিস পেন ইজ অফ মাই সিস্টার, বা বললাম দিস পেনই তো ছিল এখানের মধ্যে, চিন্তা করি কি বলতেছি, এই এক্সাম্পলটাই আমরা দেখি দিস পেন ইজ অফ মাই সিস্টার। ওকে, সো আমার এখানের মধ্যে দিস পেন ইজ অফ মাই সিস্টারের মধ্যে পেন কি আমাদের দিস, আমরা এখানের মধ্যে একেবারে ডিটারমাইনার হিসেবে কাজ করছে, পেন আমাদের নাউন হিসেবে আছে। এই যে নাউনটা, এই নাউনের মালিককে বা এই নাউনের অ্যাকচুয়াল ওনারকে এটা বুঝতে সাহায্য করছে কি আমার অফ প্রিপোজিশনটা, রাইট? সো আমার এখানের মধ্যে প্রথমত কি ব্যবহার করলাম, ফার্স্ট অফ অল দিস পেন দিলাম, পেন হলো আমাদের সাবজেক্ট, দিস হলো কি আমাদের ডিটারমাইনার, যে কোন পার্টিকুলার কলমটা আমি কাজ করছে, ওই পার্টিকুলার কলমের সাথে আমার এখানে দেওয়া আছে আরেকটা অবজেক্ট, এখানে আমাদের মাই সিস্টার বললাম আমার বোন। সো আমার বোন যেহেতু আমি এখানে বলেছি, দেখালাম এই অফ ওয়ার্ডটা ব্যবহার করার কারণে আমি বলতে পারছি যে আমার বোন হলো এই কলমের মালিক,
এই বিষয়টা। ওয়েট 1 মিনিট, আমি আসছি। রিমোটটা কোথায় গেল? ওকে, সো গেল হলো মালিকানা। এরপর কি বলা হয়েছে? উদ্ভূত। দ্য বয় কেম অফ আ রিচ ফ্যামিলি। ওকে, এটা কাইন্ড অফ ইউজ কেস আছে, বাট এটার অত একটা বিষয় না। তো আমি এখানে এই এক্সাম্পলটি দেখাই। দ্য বয় কেম অফ আ রিচ ফ্যামিলি। মনে করো যে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে আসছো, তো আমি বললাম আই কেম ফ্রম কুমিল্লা, বা আই কাম ফ্রম আ, এখানে ফ্রম আর অফ উদ্ভূতের যে মিনিংটা আছে না, এটার মধ্যে মোস্টলি আমরা ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, বাট এখানে অফ দিয়েও তুমি অ্যান্সার করতে পারবা। বিষয়টা হলো এরকম। এই জন্য আমি বলেছি এত ইউজ কেস নেই, মানে উদ্ভূত এটা তোমার মানে মোস্টলি আমরা ফর্মটা প্রেফার করি, বাট অফও মাঝে মাঝে তুমি দিতে পারবা, বা অফ দিলে যে ভুল হবে এরকম না। যেমন মনে করো আগে একবার আমি বলেছিলাম যে অনেকগুলি প্রিপোজিশন আছে যেগুলি তুমি একে অপরের সাথে ওভারল্যাপ করে, তো মিনিংগুলি বা ইউজ কেসগুলি জেনে রাখা ভালো। এরপরে যেটা তোমার বেশিরভাগ প্রেফারেবল ওটা তুমি ব্যবহার করবে, এটা তোমার উপর নির্ভর করবে। জিনিসটা এরকম। সো দ্য বয় কেম অফ আ রিচ ফ্যামিলি, মানে একটা, এটা ফার্স্ট অফ অল বোঝো, বড়লোক ফ্যামিলি, ছেলেটি এসেছে একটি বড়লোক ফ্যামিলি থেকে। সো এই ছেলেটির মেন গ্রাউন্ড লেভেল বা ছেলেটি অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এটার উদ্ভূতটা কোথা থেকে, এটাকে আমি এই যে অফটার কারণে বুঝতে পারলাম। এখানে কিন্তু আমার অফের লিটারাল মিনিং কেউ জিজ্ঞেস করছে না। এখানে মধ্যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেখানে উপকরণ, মালিকানা, উদ্ভূত, কারণ, বিষয় এগুলি যে লিখে রেখেছি, এগুলি দ্বারা কি বোঝাতে চেষ্টা করছি? এগুলি দ্বারা বোঝানোর চেষ্টা করছি যে আমার অফটা ওই পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে কোন মিনিং হিসেবে আমরা ব্যবহার করছি, এই জিনিসটা। ওকে, তারপর নেক্সটে কি দেওয়া আছে? কারণ। দ্য ইয়াং বয় ডাইড অফ কোলেরা, বা মনে করো আমরা যখন 2020 সালে ছিলাম, সো আমি বললাম মেনি পিপল ডাইড অফ করোনা। ঠিক আছে, আমি যদি এটা বলি মেনি পিপল এখানে দে, মেনি পিপল অফ করোনা। ঠিক আছে, তার মানে কি করোনার জন্য, করোনার কারণে, করোনার জন্য অনেক মানুষ মারা গেছে। বা এখানের মধ্যে যদি এই যে জিনিসটা দেওয়া আছে, দ্য ইয়াং বয় ডাইড অফ কোলেরা, মানে কি কোলেরার জন্য বা কোলেরার কারণে অনেক মানুষ মারা গেছে, করোনার কারণে অনেক মানুষ মারা গেছে। বা মনে করো আই ওয়েন্ট দেয়ার বিকজ অফ দিস, সো আই ওয়েন্ট দেয়ার বিকজ অফ দিস, ওখানে অফটা কি আবার তোমার কারণ হিসেবে কাজ করছে। সো বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা দেখব আমাদের যে অফ প্রিপোজিশনটা আছে এটার দ্বারা কারণ বোঝাচ্ছে, তখনই কি এই রকমের ইউজ কেসটা আমরা ব্যবহার করে থাকি। লাস্টে কি আছে? বিষয়। আই এম থিঙ্কিং অফ দ্য ম্যাটার। সো একটা ম্যাটার বা একটা বিষয় নিয়ে তুমি এখানের মধ্যে দেখো আই এম থিঙ্কিং, এখানের মধ্যে তোমাদের অ্যাবাউট শিখিয়েছিলাম না? আমাদের অফের মধ্যে অনেক ধরনের ইউজ কেস আছে, যেমন মনে করো বিকজের ইউজ কেস আছে, তোমার অ্যাবাউটের ইউজ কেস আছে। যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার, এটা একটা বিষয়, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে অ্যাবাউটের বিষয়টা ব্যাপার বা বিষয় ব্যাপারটা, সো ওই জিনিসটা আমরা এখানের মধ্যে ইউজ করতে পারতাম, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার, আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। সো এই বিষয়গুলি, সো এখানে অফটাও কি আমি ওই রকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আই এম থিঙ্কিং অফ দ্য ম্যাটার। সো আমি এখানের মধ্যে কি বলছি যে একটা ম্যাটার আছে বা একটা কাজ আছে বা একটা জিনিস আছে বা একটা ব্যাপার আছে, যেটার ব্যাপারে মানে যেটার জন্য, বা একটা বিষয় আছে যেটার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি, এই বিষয়টা। সো যেটার ব্যাপারে তুমি কোনো কিছু চিন্তা ভাবনা করছো, এটা কি তোমার একটা বিষয় ব্যাপারে বোঝাচ্ছে না? কোনটার কথা বলছো? এখানে বাই দিলে হবে না স্যার, লাস্টের কথা বলছো। ওকে, আমি কোন এক্সাম্পলটা দিয়ে বলছো আমি বুঝলাম না অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, ওকে, আমরা নেক্সট এক্সাম্পলে যাই। মেইনলি হলো কি যে আমাদের এখানের মধ্যে বলা হচ্ছে যে অফ দ্বারা আমরা মেইনলি কি করছি। অফ দ্বারা হলো আমাদের এই ইউজ কেসগুলি আছে। সো মাল্টিপল টাইম বলছি, মাল্টিপল ইউজ কেস থাকে প্রত্যেকটা পার্টিকুলার প্রিপোজিশনের। ওই পার্টিকুলার প্রিপোজিশনের পরবর্তীতে অনেকগুলি প্রিপোজিশন একে অপরের সাথে ওভারল্যাপ করে থ্রু দেয়ার ইউজ কেসেস। তোমার জাস্ট যেটা ভালো লাগে ওই টাইমে দেখবা, বাট এই পার্টিকুলার ইউজ কেসগুলি মাথায় রাখলে তোমার জন্য পরবর্তীতে কোশ্চেন সলভ করতে ইজি হয়ে যাবে। এই জন্য এগুলি সব প্রোভাইড করা। সো অফ আমাদের ডান হয়ে গেল। আমরা নেক্সটটা দেখি। অন, উপলক্ষ, বিষয়,
নির্দিষ্ট দিন বা তারিখ, উপরিতলের সংস্পর্শে, তাৎক্ষণিক ফলাফল, প্রবৃত্তি নির্দেশে। মানে বলা হচ্ছে অন দ্বারা যদি চিন্তা ভাবনা করি, অন দ্বারা নর্মালি আমরা কি করি, অন দ্বারা আমরা যদি একবারে লিটারাল মিনিং হিসেবে চিন্তা ভাবনা করি, অনের মধ্যে দিয়ে আমরা বুঝাই হলো কোনো কিছুর উপরে যেটা আছে, রাইট? সো এখন বিষয়টা হলো কোনো কিছুর উপরে বা কোনো একটা উপলক্ষ, এই বিষয়গুলির জন্য আমরা অনটা মোস্টলি ব্যবহার করি, সবচেয়ে বেশি, বা মনে করো 60-70% ইউজ কেস হলো এই দুইটা। এরপরে আরো কয়েকটা জিনিস আছে, ওগুলি আমি আরো ভালো করে দেখাবো। যেমন ফার্স্ট অফ অল উপলক্ষ হিসেবে যদি চিন্তা ভাবনা করো, মাই ফ্রেন্ড কেম অন দ্য ওকেশন অফ মাই সিস্টার্স ওয়েজিং, মানে সিস্টার্স ম্যারেজ। সো এই যে দ্য ওকেশন অফ মাই সিস্টার্স ম্যারেজ, এটা কি একটা উপলক্ষ না? মানে এই জিনিসটার জন্যেই সে এসেছে। সো অন দা, এখানে যখনই আমি দেখবো যে একটা কোনো কিছুর উপলক্ষ বা কোনো একটা ফেস্টিভ্যাল বা কোনো একটা অনুষ্ঠান অ্যাট দি এন্ড, সো ওই অনুষ্ঠানের জন্য এসেছে, কোনো একটা মিটিংয়ের জন্য এসেছে, মানে কোনো একটা কারণে এসেছে বা কোনো একটা উপলক্ষে এসেছে, ওই টাইম পিরিয়ডই কি আমরা অন ওয়ার্ডটা ব্যবহার করে থাকবো, এই বিষয়টা। নেক্সটে কি আছে, বিষয়, দাস ক্যাপিটাল ইজ আ বুক অন সোশ্যাল সায়েন্স। ওকে, এই বিষয়টা কিরকম? সো মনে করো আমার এখানে কেউ জিজ্ঞেস করলো যে যিনি বলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, মানে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স বলি কেন, মনে করো ইংলিশ ফর টুডে ইজ আ বুক অন ইংলিশ ফার্স্ট পেপার। এখন বিষয়টা হলো কি, আমি যখন এখানের মধ্যে ইংলিশ ফর টুডে ইজ আ বুক, স্পোকেন ইংলিশ বলি, মানে এটা স্পোকেন ইংলিশ বলা যায় না, অ্যাট দি এন্ড তোমাকে স্পোকেন ইংলিশই শেখার জন্য ফোকাস করছে ইংলিশ ফর টুডে, বাট আমি জাস্ট এভাবেই বললাম, আই এম নট সেইং দিস ইজ কারেক্ট, বাট বললাম। সো ইংলিশ ফর টুডে কি আমার এখানের মধ্যে একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, রাইট? এটাই তো আমাদের সাবজেক্ট। সো ইংলিশ ফর টুডে হলো একটা বই অন কিসের বিষয়ে এই বইটা, এটা হলো স্পোকেন ইংলিশের ব্যাপারে একটা বই, মানে স্পোকেন ইংলিশ এর মধ্যে যা যা প্যাসেজ আছে তুমি যদি এগুলি রিভাইজ দাও বা এগুলি বারবার রিডিং পড়ো, তাহলে এগুলি তোমার নর্মালি স্পোকেন ইংলিশটাকে আরো ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই আই সেড দ্যাট। বাট এখানের মধ্যে অনটা কি ব্যাপারে ব্যবহার করা হয়েছে, অন ওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি যে আমাদের সাবজেক্টটা কোন বিষয়ে বা কিসের উপরে ভিত্তি করে বা কি বিষয়ে লেখা হয়েছে বা কি ব্যাপারে লেখা, ওই বিষয়ের জন্য বলছি। তো এখানে কি আমাদের অন যে ওয়ার্ডটা আছে, এটা দ্বারা কি আমাদের এই সোশ্যাল সায়েন্স, মনে করো ক্যাপিটাল, দাস ক্যাপিটাল, এটা একটা বইয়ের নাম যেটা কি সোশ্যাল সায়েন্সের উপরে লেখা হয়েছে। এই বইয়ের একেবারে সুস্পষ্ট তোমার কোন ভিত্তিতে লেখা বা কোন বিষয়ের জন্য লেখা, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। নেক্সটে কি দেওয়া আছে দেখো, নির্দিষ্ট দিন বা তারিখ। সো নির্দিষ্ট দিন বা তারিখ হিসেবে যদি চিন্তা ভাবনা করো, যে তুমি মনে করো সিলেট যাবা, ঠিক আছে, তুমি সিলেট যাবা, এখন সিলেটে তুমি যাবা হলো পার্টিকুলারলি অন 17th ডিসেম্বর বা 17th অগাস্ট। সো বা তুমি একটা কোনো একটা শনিবারে যাবা। সো যখন তুমি কোনো একটা ডেট বা একটা তারিখ স্পেসিফিক্যালি বোঝাতে চাবা, তখন তোমার কি করতে হবে, ওইটার আগে একটা অন দিয়ে দিবা। যেমন মনে করো আমি এখানে বললাম যে we should start our journey on 15th August. ওকে, ছোট করে লিখলাম, বুঝে নিও। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি অন 15th অগস্ট। সো আমি বলছি আমাদের উচিত আমাদের জার্নি শুরু করা 15th অগাস্টে। তো আমার এখানে যে অনটা আছে, এখানে 15th অগাস্ট যেটা আছে, এটার সাথে কি রিলেশনটা এস্টাবলিশ করতে সাহায্য করছে। কেন? যে 15th অগাস্টেই তুমি এই কাজটা করো। যখন আমি একটা প্রেক্ষাপটে দেখব যে আমার পার্সপেক্টিভ থেকে ওই সেন্টেন্সের প্রয়োজন হলো একেবারে নির্দিষ্টতা, একটা সার্টেনলি বলতে হবে যে ওই দিনেই তুমি এই কাজটা শুরু করবা, ওই দিনেই তুমি ওই কাজটা করবা, ওই দিনেই আমার ভার্বটা তোমার প্লে করতে হবে, এই বিষয়টা যখন আমি বোঝাতে চাবো, নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট দিন বা তারিখ আমি বোঝানোর চেষ্টা করব, তখনই কি করবো আমি, তখনই আমি অন ওয়ার্ডটা ব্যবহার করব ফর সার্টেনটি বোঝানোর জন্য, একেবারে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য এই বিষয়টা। তারপর কি আছে, উপরিতলের সংস্পর্শ যদি চিন্তা ভাবনা করো, যে উপরিতলের সংস্পর্শ বলতে গেলে কি বোঝায়, মনে করো যে আমার এখানের মধ্যে ওভার একটা প্রিপোজিশন আছে,
অন আরেকটা প্রিপোজিশন আছে। ওভার বলতে গেলে কি বুঝি, অন বলতে গেলে কি বুঝি। তোমার মনে করো ওভার বলতে গেলে আমরা বুঝি হলো উপর দিয়ে চলে গেছে, আর অন বলতে গেলে কি বুঝি, যে উপরে রেখে দেওয়া হয়েছে। সো আমি যখন বলবো যে একটা গাড়ি, মনে করো একটা টেবিল, ঠিক আছে, মনে করো তুমি একটা বল ছুঁড়ে মারলা, এখন বলটা যখন ছুঁড়ে মারছো তোমার টেবিলের উপরে গিয়ে পড়েছে, টেবিলের উপরে যে স্পর্শ করে, টেবিলের উপরে যে সারফেসটা আছে না, এটার উপর স্পর্শ করে এটা রয়ে গেল। মনে করো এটা একটা টেবিল, এখানে তো কিছু লেখারও নেই, মনে করো এটা একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলের যে সারফেসটা আছে উপরের, এই উপরের সারফেসে তোমার মনে করো একেবারে জয়েন করা আছে, তাহলে আমরা অন ব্যবহার করব। মনে করো তার যদি বলটা তুমি এভাবে ছুঁড়ে মারো আর টেবিলের উপর দিয়ে চলে যায়, টেবিলের সাথে কোনো স্পর্শ না করে, তখন আমরা ওভার ব্যবহার করব। সো যখনই আমরা বলতে চাই যে মনে করো টেবিলের, এমন ভাবে বোঝাতে চাচ্ছি যে টেবিলের উপর দিয়ে গেছে বা উপরে আছে, কিন্তু আবার টেবিলের উপরে সারফেসের সাথে তোমার একবারে কানেক্টেডও আছে, মানে সংস্পর্শে আছে, তখন আমরা অন ব্যবহার করব। কিন্তু যখন আমি বলতে যাব যে টেবিলের উপর দিয়ে চলে গেছে উইদাউট এনি সংস্পর্শ, উইদাউট এনি কানেকশন, উইদাউট এনি টাচ, তখন আমরা কি ব্যবহার করব, ওভার প্রিপোজিশনটা ব্যবহার করব, এই বিষয়টা। সো উপরিতলে সংস্পর্শ গেল, লাস্টে কি আছে, তাৎক্ষণিক ফলাফল। অন রিসিভিং দ্য লেটার হি ওয়াজ ভেরি হ্যাপি। সো এখানের মধ্যে দেখো যে একটা জিনিস চিন্তা ভাবনা করো, যে এই যে রিসিভিং দ্য লেটার, এটা কি একটা কারণ না? আমি এখানে লিখেছি তাৎক্ষণিক ফলাফল, বাট তুমি এখানে চিন্তা ভাবনা করো যে আমার এই কারণে অন রিসিভিং দ্য লেটার, এটা একটা তাৎক্ষণিক ফলাফল বলতে পারো। কেন? কাজ মনে করো এই জিনিসটা হওয়ার সাথে সাথেই কি এই জিনিসটা হলো, যেহেতু এই জিনিসটা হওয়ার সাথে সাথেই এই জিনিসটা হয়েছে, আমার এখানে বাংলা মিনিংটা যদি বোঝো, অন রিসিভিং দ্য লেটার মানে লেটারটা পাওয়ার সাথে সাথেই ও অনেক বেশি কি হয়ে গেল, খুশি হয়ে গেল। তো এখানের মধ্যে এই জিনিসের সাথে সাথে এটা হয়েছে, তার মানে তাৎক্ষণিক। সো ফার্স্ট অফ অল তাৎক্ষণিক গেল। আর যদি সেকেন্ড ওয়েতে চিন্তা ভাবনা করো, যেহেতু তাৎক্ষণিক ফলাফল আছে এই জন্য আমরা অন ব্যবহার করলাম। বাট যদি সেকেন্ড কেসে চিন্তা ভাবনা করি উপলক্ষ বিষয় নিয়ে, যে এই উপলক্ষে অন ব্যবহার করলাম, যে এটার কারণে এটা হয়েছিল, যেহেতু উপলক্ষ হিসেবে আমি চিন্তা ভাবনা করছি, তাহলে আমি অন ব্যবহার করতে পারি। জিনিসটা হলো কি, একটা জিনিস তুমি মাল্টিপল ওয়েতে তোমার নিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারো। বোথ কেসেসে সবসময় ঠিক হবে, কাজ লাইক ওইগুলি সবগুলি ইউজ কেস সেমই আছে। সো এরকম ভাবে, সো যেমন উপলক্ষ হিসেবেও তুমি চিন্তা ভাবনা করতে পারছো, যে অন দ্য ওকেশন অফ মাই সিস্টার্স ম্যারেজ, যদি এরকম ভাবে লেখার চেষ্টা করি, অন দ্য ওকেশন অফ মাই সিস্টার্স ম্যারেজ মাই ফ্রেন্ড কেম, ওইভাবে লিখলাম। তো এখানের মধ্যেও কি, যে উপলক্ষ হিসেবে যখন আমি ভেঙে ফেলি তখনও কি অন ব্যবহার করতে হবে, এটা আমি আগে একবার বলেছি, এই বিষয়টা গেল। সো আর আরেকটা জিনিস, অলওয়েজ ভার্ব প্লাস আইএনজির আগে একটা প্রিপোজিশন দিতে হয়। আর যদি এটা উপলক্ষ কেসে হয় বা কোনো একটা তাৎক্ষণিক ফলাফল হিসেবে দিতে হবে, এই মিনিংয়ে যদি আমার কখনো লিখতে হয়, তখন অলওয়েজ আমরা অন দিব। কারণ কি, ওই উপলক্ষে কিছু একটা হয়েছে, ওই কারণে কিছু একটা হয়েছে, বা এই ব্যাপারে কিছু একটা হয়েছে, এই বিষয়গুলির জন্য বা এভাবে বোঝানোর জন্যই কি আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। সো অন ইজ অলসো ডান, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। ওকে, এটা তো না। এরপরে কি আছে দেখো, টু, ওয়েট এক মিনিট, কই গেল এটা, হ্যাঁ ঠিক আছে। এরপর আছে কি, টু, দিক, সম্পর্ক, পর্যন্ত, উদ্দেশ্য। সো ওকে, এগুলি আছে, বাট তুমি বর্তমানে আগে হিসেবে চিন্তা ভাবনা করো, যে আমি এখানে বলছি যে ফার্স্ট অফ অল টু এর মিনিংটা আমি বোঝানোর চেষ্টা করছি, যেহেতু অফের কারণটায় বাই দিলে হবে না কিনা, এক মিনিট দাঁড়ো, তুমি বলছো অফের কারণটায়, কোথায় অফ, ও আগের অফের ক্ষেত্রে বলছো, অফের কারণ, কারণ কারণ দ্য ইয়াং বয় ডাইড বাই কোলেরা। ওকে, বাই ইউজ করতে পারো, বাট আমরা অফ এখানে ইউজ কেসটা দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি, বাই এর ইউজ কেসও আমি দেখাবো, ওটা নিয়ে সমস্যা নেই।
তুমি বর্তমানে আমি যেটা বললাম যে একটা মনে করো তোমার এখানে মাল্টিপল ইউজ কেস থাকতেই পারে, ওটা কোনো সমস্যা নেই, বাট আমি এখানে পার্টিকুলারলি ওইটার জন্য দেখাচ্ছি। তারপর যখন কোশ্চেন সলভ করাবো তখন দেখাবো যে তুমি দেখবা কি জানো, যে যখন কোশ্চেনগুলি সলভ করছো তখন দেখবা হলো একটা পার্টিকুলার অ্যান্সারের জন্য মাল্টিপল একটা দুইটা করে তোমার ইউজ কেস মিলে যাচ্ছে, একটা দুইটা করে প্রিপোজিশন তোমার অ্যান্সারে আসছে, তখন ওই দুইটা তিনটার মধ্যে তুমি একটা চুজ করে জাস্ট বসিয়ে দিয়ে আসবে। তো এরকম ভাবে কি মাল্টিপল ওয়েজ আছে। স্যার লেখার জন্য আলাদা সময় দিলে ভালো হতো। ওকে, জাস্ট এক্সাম্পলসগুলি বোঝো। বর্তমানে তোমাদের তো এই পিডিএফগুলি আসছে না, পিডিএফগুলি তো তুমি পাওয়ার কথা, তো পিডিএফগুলি যদি পাও তাহলে তো তোমার আলাদাভাবে তোমার লেখার টাইম থাকবে। তো বর্তমানে জাস্ট এগুলি বোঝার উপর একটু ফোকাস করো, কাজ নোটস তো করবা, বাট যদি না বুঝতে পারো তাই নোটসগুলি ব্যবহার করতে পারবা না, এই বিষয়টা। সো আই থিঙ্ক লাইক মেকিং ইভেন বিফোর লাইক মেকিং দি নোটস তোমার এই জিনিসগুলি আন্ডারস্ট্যান্ড করা অনেক ইম্পর্টেন্ট, এই বিষয়টা। সো পিডিএফ দেওয়া হবে পরে, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, তোমার এই রেকর্ড ক্লাসে তুমি পাবা। ইউ হ্যাভ অল দি টাইম টু মেক ইউর ওন নোটস। আই এম নট সেইং যে কারেন্টলি বানায়ও না, এখনো বানাতে পারো যদি একটু ফাস্ট যেতে পারো, বাট আমি বলবো কারেন্টলি তোমার এই যে ক্লাসটা আছে এই ক্লাসটার উপর একটু ফোকাস করো, ভালো করে সবগুলি বোঝো, পাশাপাশি নোট করতে পারো। ওকে, আমিও আগে নোট করতাম এই কারণে যে কারণ কি নাইলে আমি ক্লাসের মধ্যে ঘুমায় পড়তাম। ও টুই তো পড়া ছিল। ওকে, যা হাসান ওয়াজ ওয়াকিং টু দ্য রিভার। এখন বিষয়টা কিরকম জানো, যে আমার নর্মালি যদি কোনো সময় কোনো একটা বুঝাতে হয়, কি বলে দিক বুঝাতে হয়, মনে করো আমি এখানের মধ্যে বলছি, আমি একবার পুরো এক্সাম্পল দিয়ে বুঝি যাতে তোমাদের স্পোকেন ইংলিশটা মোটামুটি বুঝতে পারো। যে আমি মনে করো রাস্তায় বের হলাম, রাস্তায় বের হয়ে চিন্তা ভাবনা করলাম আমি আমার ইউনিভার্সিটির দিকে যাব। সো আই এম সেইং যে আই এম গোয়িং টুয়ার্ডস দ্য ইউনিভার্সিটি অর আই এম গোয়িং টু দি ইউনিভার্সিটি। সো আমি যখন বলবো আই এম গোয়িং টু দি ইউনিভার্সিটি, সো আই এম গোয়িং টু দি ইউনিভার্সিটি তার মানে কি আমি এখানে যাচ্ছি। সো এখানের মধ্যে ফার্স্ট অফ অল দেখো যে আমার সাবজেক্ট কিছু একটা কাজ করছে, গোয়িং, আমার সাবজেক্ট কোনো এক জায়গায় যাচ্ছে, তো এটা কি আমার ভার্ব, এই পার্টটা গেল। এরপরে আমার সাবজেক্ট এই যে ভার্বটা মানে এই ভার্বের সাথে এই আরেকটা নাউনের রিলেশন হচ্ছে। এখন এই ভার্বের সাথে এই নাউনের রিলেশনটা আমি কিভাবে করব? ফার্স্ট অফ অল দেখলাম আমার সাবজেক্ট একটা কাজ করছে, ওই কাজটা কি কোনো জায়গায় যাওয়া। ফার্স্ট অফ অল দেখলাম আমার যাচ্ছে কোনো একটা জায়গায়, তারপর দেখলাম একটা জায়গার নাম দেওয়া আছে। তখন আমি কি চিন্তা করব যে আমার তাহলে এখানে একটা দিক নির্দেশনা দেওয়া দরকার, ওই টাইমগুলিতে কি আমি টু ব্যবহার করব। এই বিষয়গুলি খেয়াল করো, এরকম যে কি বলে প্যাটার্নগুলি আছে এগুলি ফলো করার ট্রাই করো। যে তুমি দেখলা যে আমার সাবজেক্ট কোনো একটা কাজ করছে, এখন যেহেতু সাবজেক্ট কোনো একটা কাজ করছে, কোনো একটা জায়গায় যাওয়ার ব্যাপারে কাজ করছে, আর এর পরবর্তীতে তুমি দেখলা একটা জায়গার নাম দেওয়া আছে, তার মানে কি ওই জায়গাতে সে যাওয়ার চেষ্টা করছে। যখন দেখবা যে হ্যাঁ জায়গাতে যাওয়ার চেষ্টা করছে, তার মানে কি আমার এখানের মধ্যে এমন একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে যাতে আমি ডিরেকশনটা বুঝাতে পারি। যদি আমি ডিরেকশন বুঝাতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ওই টাইম পিরিয়ডে আমি কি ব্যবহার করব? টু ব্যবহার করব। তুমি চাইলে টুয়ার্ডসও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে টু এরটা দেখাচ্ছি বর্তমান। সো এই ব্যাপারটা গেল। সো এটা গেল। এর পরবর্তীতে কি আছে? সম্পর্ক। হোয়াট ইজ শি টু ইউ? তোমার কাছে, তোমার পার্সপেক্টিভ থেকে সে তোমার কি হয়, এই বিষয়টা মানে সে তোমার কি হয় এটা বুঝাচ্ছি। সো হোয়াট ইজ শি টু ইউ, যদি চিন্তা ভাবনা করো সে তোমার কি হয়, তো এখানে টু দিয়ে কি আমি সম্পর্ক বুঝাচ্ছি, কি ধরনের রিলেশনশিপ আছে। মনে করো আমাকে কে বুঝাইলো যে হোয়াট ইজ শি টু ইউ, আমি বললাম ও আমার বোন, ও আমার সিস্টার। তো এরকম ভাবে কি আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক বলতে পারি। বা আমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ শি টু ইউ, তো আমি বললাম ও আমার মা। তো এরকম ভাবে কি আমাদের যে দুইটা মানুষের মধ্যে কিরকম সম্পর্ক আছে, বা যদি মনে করো দুইটা মানুষের মধ্যে কি ধরনের সম্পর্ক, এটা ভাই বোন, বাবা মা, কি বলে জানি, ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, অনেক ধরনের সম্পর্ক, এইভাবে তুমি কি এক্সপ্লেইন করতে পারছো সম্পর্ক বোঝানোর জন্য। নেক্সটে কি আছে? পর্যন্ত। দ্য সোলজার্স ফট টু দি লাস্ট। তো আমার এখানের মধ্যে যে তুমি একেবারে এন্ড পর্যন্ত কি করেছো ওই টাইম পিরিয়ডগুলির বুঝাতে কি, যে মনে করো আমি কি এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করো এখানের মধ্যে এটা দেওয়া আছে, এই এক্সাম্পলটাকে বুঝাই তবে একটা এক্সট্রা এক্সাম্পল দিব। যেমন দা সোলজার্স, দা সোলজার্স মানে কি এই যে সোলজার্সগুলি ফট মানে কি লড়াই করলো টু দি লাস্ট,
মানে একেবারে শেষ পর্যন্ত। টু দি লাস্ট মানে কি শেষ পর্যন্ত। তো ফার্স্ট অফ অল লাস্ট মানে হলো শেষ, আর এখানে টুটা কি যেহেতু লাস্টের সাথে লেখা হয়েছে আমি এটা পর্যন্ত হিসাবে বলতে পারছি। তার মধ্যে অ্যান্সার কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। তাহলে সোলজারগুলি লড়াই করেছে শেষ পর্যন্ত, এই পুরো জিনিসটা বললাম। সো আমরা এখানে কি ওই মিনিং অনুযায়ী আমরা ব্যবহার করতে পারছি। এর পরবর্তীতে কি দেওয়া আছে, উই ইনভাইটেড হিম টু দ্য পার্টি। সো এখন বিষয়টা যদি চিন্তা ভাবনা করো যে আমার এখানে উই সাবজেক্টটা দেওয়া ছিল আর ইনভাইটেড মানে দাওয়াত দিয়েছে, তো আমার ভার্ব কি ইনভাইটেড, মানে আমার ভার্ব কোনো একটা কাজ করছে। তো আমার ভার্ব যদি কোনো একটা কাজ করে ওই ভার্বের সাথে এর পরবর্তীতে আমার যে অবজেক্ট আছে বা আমি বলি এর পরের যে নাউনটা আছে ওই নাউনের রিলেশনটা কি এটা আমার বের করতে হবে। তো আমি বললাম যে তারা দাওয়াত দিয়েছে হিমকে, আমার অবজেক্টকে, তারা দাওয়াত দিয়েছে আমার অবজেক্টকে কোথায়, পার্টিতে। এখন কি উদ্দেশ্যে দাওয়াত দিয়েছে এটা আমার বুঝতে হবে না। সো এখন নর্মালি মনে করো ওই টাইম পিরিয়ডগুলিতে আমরা কি বলতে পারি, টু ব্যবহার করতে পারি। সো এইগুলি আমার বোঝা দরকার এই পার্টটা। নেক্সটে কি দেওয়া আছে, পরিণাম, দ্য মাগার ওয়াজ বিটেন টু ডেথ। সো একটা জিনিস কিরকম জানো, তুমি যখন টু এর তুমি যদি একবারে ইজি ভাবে বুঝতে চাও যে তোমার টুটা কখন ব্যবহার করা হয়, টুটা দিয়ে আমরা মনে করো যেমন অনের ক্ষেত্রে আমরা উপরে বোঝাচ্ছি উপরে সংস্পর্শ হিসেবে আছে, ইনের ক্ষেত্রে ভিতরে বা নিচে আছে মানে ভিতরে আছে ওই জিনিসটা বুঝাই, ওভার দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে এরকম বুঝাচ্ছি, আন্ডার দিয়ে আমি নিচে আছি এটা বুঝাচ্ছি। এগুলি কি একবারে লিটারাল মিনিং না? সেরকম ভাবে টু এর জন্য যদি তুমি কোনো একটা লিটারাল মিনিং চাও ওটা হলো ফ্লো হয়ে যাওয়া, কোথাও থেকে কোথাও যাওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বিষয়টা, ওটাকে কি আমরা টুটা ব্যবহার করি। যেমন মনে করো সবগুলির ক্ষেত্রে তুমি দেখবা যেমন দ্য সোলজার্স ফর টু দি লাস্ট, মানে সোলজার্স কি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে একটা সিচুয়েশন থেকে একবারে লাস্ট সিচুয়েশন পর্যন্ত তারা লড়াই করেছে, এরকম ভাবে কি আমরা সবগুলি বুঝাতে পারছি। তারপর কি দ্য মাগার ওয়াজ বিটেন টু ডেথ, মানে কি ওকে যতক্ষণ পর্যন্ত না মরে গেছে ততক্ষণ পর্যন্ত মারা হয়েছে, মানে মারতে মারতে মেরে ফেলা হয়েছে, মানে জীবিত অবস্থা থেকে মারতে 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 আরেকটা সিচুয়েশন যেটা মরণ বা মৃত্যু অবস্থা ওইটার মধ্যে চলে গেছে। তারপর কি আছে, দ্য ওয়াচ ইজ টু মাই লাইকিং। সো ওকে এখানের মধ্যে যে মিনিংটা আছে যে এখানে টু বি অনেস্ট লাইকিং দিয়ে আমার পছন্দ এসে পড়তেছে, বাট আমার টু ওয়ার্ডটা পছন্দ ওয়ার্ডের জন্য না, এটা হলো একটা ফ্রেজের অবস্থা হিসেবে আমরা ব্যবহার করছি অ্যাকচুয়ালি। সো এখানের মধ্যে ডিরেক্টলি পছন্দ বলা যায় না কাজ লাইকিং এর মিনিং হলো এখানে পছন্দ, বাট আমার পছন্দর বরাবর আছে একটা জিনিস বলতে পারি, মানে ডিরেক্ট বরাবরও বলতে পারো না, এটা একবারে অ্যাকিউরেট বাংলা ওয়ার্ডটা মাথায় আসতেছে না, বাট আমার পছন্দের সাথে আছে বা পছন্দের মানে অনুযায়ী আছে ওই রকম ভাবে একটা বিষয় বোঝায় যে আমার পছন্দ হয়েছে বা পছন্দের অনুযায়ী আছে, আমার যেই পছন্দগুলি আছে ওটার অনুযায়ী আছে বা পছন্দের বরাবর আছে ওই বিষয়গুলি, মানে একবার লিটারালি কারেক্ট ওয়ার্ডে তুমি যেতে পারবে না কিন্তু তুমি এভাবে রিলেট করতে পারছো। টু মাই লাইকিং একটা ধরনের ফ্রেজ যেটা আমরা রেগুলার লাইফে ব্যবহার করে থাকি। সো কাউন্ট ফ্রম, এখানের মধ্যে আরেকটা কি আছে, কাউন্ট ফ্রম 1 to 10, মানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাও। এখানেও কি একটা ফ্লো ঘটছে না, দেখো যে 1 থেকে তুমি শুরু করলা আস্তে 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 তুমি 10 পর্যন্ত গেলা। তো এই বিষয়টাও কি একটা ফ্লো এর মতো কাজ করছে এই বিষয়টা। ওকে একটা কাজ করি, ধরো একটা 2 মিনিটের ব্রেকের মতো, তোমরা এখানের মধ্যে বলো যে তোমরা এখন পর্যন্ত কি কি প্রবলেম ফেস করেছো। সো ওরকম ভাবে আমরা সবগুলি সমস্যা সলভ করব। একজন জিজ্ঞেস করেছে মাগার মিন্স কি, ও মাগার মানে হলো যে তোমার এখানের মধ্যে ওই যে ছিনতাই থাকে না, ছিনতাইকারী যারা ওদের মাগার বলা হয়, যারা রাস্তাঘাটে তোমাদের মানুষদের ছিনতাই করে তাদেরকে মাগার বলে। যে এখানে বলা হচ্ছে কোন একটা ছিনতাইকারীকে পেয়েছে আর ওকে মারতে 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 মেরেই ফেলেছে এই বিষয়টা। ওকে বলছে একজন ছিনতাইকারী। সো নেক্সটে কি আছে, ক্লাস, এটা দেখতেই পাচ্ছি না অ্যাকচুয়ালি, দাঁড়ান ফোন থেকে দেখি। কই গেল, ওকে যাক, স্যার ক্লাস রুটিন দেবেন কি, হ্যাঁ ক্লাস রুটিন দিব, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে কি, সো এখানের মধ্যে মেন ভাবে চিন্তা ভাবনা যদি করো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি হবে, ওটা হলো যে
তোমরা ফার্স্ট অফ অল রুলস অফ প্রিপোজিশনগুলি বোঝো, এর পাশাপাশি তোমার কয়েকটা ফ্রেজ আছে যেই ফ্রেজগুলির মধ্যে আমরা এই পার্টিকুলার কিছু প্রিপোজিশন যেগুলি এখন বর্তমানে শিখছি এগুলি অনেক সময় ব্যবহার করে থাকি, ওই ফ্রেজগুলিকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। যেমন মনে করো যে ওখানের মধ্যে যেমন অ্যাবাইড বাই কোনো কিছু, মানে অ্যাবাইড বাই একটা প্রিপোজিশন আছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এর পাশাপাশি আরও অনেক আছে। সো ওই প্রিপোজিশনগুলি তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে চাও, শেষ করা পসিবল না, টু বি অনেস্ট, যেটা শেষ করা পসিবল না, অনেক আছে, থাউজেন্ডস অফ আছে, কারোর্স অফ আছে, কোটি কোটি আছে, যেটা শেষ করা একেবারে পসিবলই না। সো আমরা যেটা করব, আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখিয়ে দিব। আর আরেকটা জিনিস, যেটা জিনিস কি জানো, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে গেলে কি বুঝে, এটা হলো এক ধরনের জাস্ট একটা ফ্রেজ, নাথিং এলস। ভাই হ্যাঁ, ইম্পর্টেন্ট ফ্রেজগুলো দিয়ে, হ্যাঁ ইম্পর্টেন্ট ফ্রেজগুলো আমি একটা পিডিএফ হিসেবে সাজিয়ে দিব, তাহলে তোমরা দেখে যেতে পারো। কিন্তু আরেকটা জিনিস কিরকম জানো, এখানের মধ্যে ইম্পর্টেন্ট ফ্রেজগুলি থেকে আমি যেটা বলবো, যে ইম্পর্টেন্ট ফ্রেজের থেকেও যেটা ইম্পর্টেন্ট ওটা হলো যে ওই ইম্পর্টেন্ট ফ্রেজের এক্সাম্পলগুলি। তোমরা যদি এক্সাম্পলগুলি একবার ধরতে পারো তাহলেই দেখবা যে এই রকমের একটা ইম্পর্টেন্ট ফ্রেজ হয়ে গেল। ও একটা এক্সাম্পল দিয়ে বুঝে, যেমন ইন অর্ডার টু, ঠিক আছে? এখন তুমি একটা, এটাও কিন্তু এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হিসেবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কাজ করছে। সো ইন অর্ডার টু যখন দেখবা তখন কি বলবা, মনে করো আমার এখানের মধ্যে একটা সেন্টেন্স তুমি লিখেছো, এখানের মধ্যে একটা গ্যাপ দেওয়া, এরপর অর্ডার টু দেওয়া আছে, আর এখানের মধ্যে কিছু একটা লিখেছে। সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এখানের মধ্যে অর্ডার টু লেখা আছে, আর আমার এখানের মধ্যে একটা বিকজ এর মতো একটা জিনিসটা বোঝাচ্ছে, মানে কি বলে বিকজ বলি কেন, একটা হিসাবে কাজ করতে, কন্ডিশনের মতো কাজ করছে। সো আমি যখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমার তো মনে আছে ইন অর্ডার টু একটা ফ্রেজ আছে, তো আমি এখানে ইন অর্ডার টুটা ব্যবহার করতে পারবো। এগুলি হলো তোমার কি, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাজ, যে তুমি সাইডের আরেকটা ওয়ার্ড দেখে তুমি ধরে ফেললা যে এখানে কোন পার্টিকুলার প্রিপোজিশনটা হবে। তোমার মনে করো ইন অর্ডার টু বা অন দ্য আদার হ্যান্ড, তারপর এরকম আরো অনেকগুলি আছে, যেমন অন এখানে প্রিপোজিশন, দ্য আদার হ্যান্ড যদি সাইডে দেখো তাহলে তোমার এই প্রিপোজিশনটা ডিরেক্টলি তুমি বসিয়ে ফেলতে পারলা। অ্যাবাইড বাই, এখানে অ্যাবাইড একটা ওয়ার্ড, এরপর দেখলা যে এটা অনুযায়ী তোমাকে কথা বলতে বলা হচ্ছে, তখন তুমি জাস্ট সাইডে বাই দিয়ে দিলা। ওকে, এই বিষয়গুলি জাস্ট। ওকে, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, যদি প্রবলেম না থাকে তাহলে বলো হ্যাঁ সবকিছু বুঝতে পেরেছি এখন পর্যন্ত। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা নেক্সট এটার মধ্যে নেক্সট টপিকে শিফট করব, অ্যাকচুয়ালি নেক্সট রুলে শিফট করব। ওকে, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে নাকি বলো স্যার, এসবি গুলা ক্লাস ওয়েবসাইটে দিয়ে দিয়েন প্লিজ। এসবি কি অ্যাকচুয়ালি? ওয়াকিং টুয়ার্ডস দ্য রিভার দিলে হবে? হ্যাঁ, ওয়াকিং টুয়ার্ডস দ্য রিভারও হয়, বাট আমি এখানে টু এর ব্যাপার থেকে দেখাচ্ছিলাম। আমি তোমাকে একটু আগে বললাম না, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য ইউনিভার্সিটি, এটাও হয়। সো আই এম গোয়িং টু দ্য ইউনিভার্সিটি এটাও হয়, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য ইউনিভার্সিটি এটাও হয়, বোথ আর কারেক্ট। সো ও সবগুলা স্যার, সবগুলা ক্লাস ওয়েবসাইটে দিয়ে দিন প্লিজ। হ্যাঁ, ওয়েবসাইটে যাবে। ফার্স্ট অফ অল তুমি তোমার যে ফেসবুক গ্রুপ আছে ওটার মধ্যে পাবা, এর পরবর্তীতে আস্তে আস্তে তুমি ওয়েবসাইটেও পাবা। ওকে, তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই? যদি প্রবলেম না থাকে তাহলে বলো যে হ্যাঁ স্যার সবকিছু বুঝতে পেরেছি, এরপরে আমরা সবগুলি টপিকে চলে গেলাম, অন্য টপিকে চলে যাও। টু, এরপরে সবার ভালোবাসার আন্ডার, এটা সবচেয়ে বেশি আমাদের পছন্দ। সো আমরা আন্ডারে চলে যাই। আন্ডার কি অ্যাকচুয়ালি? আন্ডার দিয়ে একবারে লিটারাল মিনিং কি, নিচ। ওকে, তাহলে কোনো প্রবলেম নেই, একজন বলেছে প্রবলেম নেই। ওকে, একজনেরই কি প্রবলেম নেই নাকি কোনো কাউরই প্রবলেম নেই? ওকে, আরেকজন বলছে ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিক থেকে শুরু করি। সো মেইন জিনিস কি জানো, আন্ডার দিয়ে মেনলি কি বুঝি? আন্ডার দিয়ে মেনলি বুঝি হলো কোনো কিছুর নিচে কিছু একটা আছে, বা কোনো কিছুর অবস্থার মধ্যে কোনো একটা কাজ হচ্ছে, এরকম জাতীয় জিনিসপত্র যখন আমরা বলবো তখন আমরা আন্ডার ওয়ার্ডটা বা আন্ডার প্রিপোজিশনটা ব্যবহার করব। মনে করো আমি বলছি দ্য চাইল্ড ইজ আন্ডার দি টেবল, বা দ্য চাইল্ড ওকে, the child is hiding under the table, মানে কি, যে বাচ্চাটি লুকাচ্ছে বা লুকিয়ে আছে টেবিলের নিচে। সো এরকম ভাবেই কি, যেহেতু আমি বুঝাতে পারছি যে একটা টেবিলের নিচে আমার একটা বাচ্চা লুকিয়ে আছে, একটা নিচে অবস্থাটা এসে পড়েছে, এই জন্যই কি আমার আন্ডার প্রিপোজিশনটা আমি ব্যবহার করলাম। ইন দি সেম ওয়ে আমরা বলতে পারি দ্য বল ইজ আন্ডার দ্য টেবল, মানে কি
টেবিলের নিচে আমার বলটা অবস্থিত আছে বা টেবিলের নিচে আমার বলটা আছে। সো এরকম ভাবেই কি আমরা এটা ব্যবহার করতে পারি। সেম ভাবে যখন মনে করো আমি বললাম যে দ্য ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, আমি বলছি দ্য ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, এটা একটা ইউজ কেস গেল। আমি আরেকটা ইউজ কেস দেখাই, দ্য ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন। এটা কি, যে এটা কি কনস্ট্রাকশন অধীন আছে না, যে এই ব্রিজের উপরে বা এই ব্রিজের মধ্যে কনস্ট্রাকশন করা হচ্ছে। সো এখানের মধ্যেও কি আমরা কোনো কিছুর অধীনে বুঝাচ্ছি যে এটার উপরে কোনো একটা কাজ করা হচ্ছে, তো এরকম ভাবেও কি আমরা আন্ডার কনস্ট্রাকশন বলছি। ইন দি সেম ওয়ে তুমি যদি নেক্সট এই এক্সাম্পলটাও যদি চিন্তা ভাবনা করো, দ্য পোস্ট ইজ আন্ডার গভর্নমেন্ট, মানে কি গভর্নমেন্টের অধীনে বা সরকারের অধীনে এই পোস্টটা আছে। সো এরকম ভাবেও কি আমরা আন্ডার যে প্রিপোজিশনটা আছে এটাকে আমরা অধীন মিনিং এর জন্য, যে কোনো কিছুর পাওয়ারের আন্ডারে আছে। এখানেও কি একটা জিনিস চিন্তা করো যে গভর্নমেন্টে, আমি লিটারালি লিটারালি যদি চিন্তা ভাবনা করো, সরকারের নিচে হলো এই পোস্টটা, বুঝতে পারছি এখানে জিনিসটা। তো এখানেও কি আমার লিটারাল যে বাংলা মিনিংটা নিচ বা নিচে, এই বিষয়টা কি কাজ করছে না? এরকম ভাবে তোমার বুঝতে হবে বা এরকম ভাবে তোমার রিলেট করতে পারতে হবে। লাইক একটা হলো যে তোমার লিটারাল মিনিং, একটা হলো কনটেক্সচুয়াল মিনিং। লিটারাল মিনিংটা যদি বুঝাতে পারো, ম্যানেজ করতে পারো, তাহলে দেখবা প্রিপোজিশনের যেই ওয়ার্ড কেসগুলি আছে বা ওয়ার্ডের ইউজ কেসগুলি যেগুলি আছে ওগুলো তোমার মনে রাখতে অনেক বেশি ইজি হবে, অনেক বেশি সহজ হবে এই বিষয়টা। তারপর যদি চিন্তা ভাবনা করো যে এরপরে কি দেওয়া আছে আরেকটা, বিবেচনাধীন, দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন। সো অ্যাপ্লিকেশনটা কি কনসিডারেশনের, মানে এখন পর্যন্ত কনসিডারেশন মানে কি বিবেচনা করা, রাইট? কনসিডার করা মানে হলো বিবেচনা করা বা তোমার বোঝার ট্রাই করা এই বিষয়টা। তো কনসিডারেশনের আন্ডারে থাকা মানে কি, একবার মনে করো, চিন্তা ভাবনা করো যে তোমার যদি একটা লিটারাল মিনিংয়ে যাই, ওটা হলো যে কনসিডারেশন বা বিবেচনা করার নিচে আছে বা বিবেচনা করার কষ্ট মানে করা হচ্ছে বা বিবেচনা করার চেষ্টা করা হচ্ছে, এরকম বিষয়টা বোঝাচ্ছে। বাট যদি তুমি কন্টেক্সচুয়াল মিনিং হিসেবে চিন্তা ভাবনা করো, ওটা হলো বিবেচনা করা, বিবেচনাধীন আছে বা বিবেচনা করা হচ্ছে, এরকম বিষয়টা বোঝানোর জন্য। তোমার মোস্ট অফ দ্য কেসে তোমার দুইটা জাস্ট মিনিং থাকবে আন্ডারের জন্য। ফার্স্ট অফ অল হবে নিচে, আর হলো অধীনে। নিচে আর অধীনে একটা প্রসেস হচ্ছে, আর একটা কি তোমার একটা হলো প্রসেস কনসিডার করা হচ্ছে বা একটা প্রসেস কন্টিনিউ করা হচ্ছে, আর আরেকটা কি যে কোনো কিছুর নিচে আরেকটা জিনিস এক্সিস্ট করছে। এই দুইটা কারণে কি, এই দুইটা কারণে কি তোমার অ্যান্সারগুলি হবে। ওকে, কে জানি লিখেছে সামারির ব্যাপারে। ওকে, সামারির ব্যাপারে তোমার যে ইংলিশ ফার্স্ট পেপারে ক্লাসের মধ্যে আমি দেখাবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, সো এটা গেল। আর আরেকটা কি তোমার দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল। সো এখানেও কি আরেকটা জিনিস চিন্তা করো, ট্রায়ালের অধীনে এটা আছে না। যতই বলি আমি এখানের মধ্যে অবস্থা, বিবেচনাধীন, অধীন, এগুলি যতই আমরা মানে আলাদা আলাদা করে বলছি, বাট এগুলি কিন্তু সবগুলি একটা ইউজ কেসের আন্ডারেই আসে। বাট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আলাদা আলাদা করে দেখিয়েছি। সো ফার্স্ট অফ অল আমি কি বললাম, একটা হলো নিচ, একটা হলো অধীন। এই দুটো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুটো যদি ভালো মতো বুঝতে পারো তাহলে দেখো সবগুলি হয়ে গেছে, সবগুলি বুঝতে পারছো এই জন্য। সো আন্ডারের ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আন্ডারের ব্যাপারটা কি বুঝতে পেরেছো তোমরা? হুম, ওকে, আই হোপ তাহলে বুঝতে পেরেছো। ওকে, মেইন জিনিস কি জানো, যদি বোঝো তাহলে কমেন্ট করবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, যদি না বুঝো তাও কমেন্ট করবা যে না ভাইয়া বুঝতে পারিনি। কারণ কি তোমরা যদি বুঝো না বুঝো এটা না বলো, তাইলে মনে করো আমার কি বলে এটাকে, এই আমি তো বুঝতে পারবো না। তখন যদি না বুঝো তাহলে আমি একটু রিপিট করে দিব এই বিষয়টা। সো যেহেতু অনেকে লিখেছো যে হ্যাঁ বুঝতে পেরেছি, তো আমরা নেক্সট টপিকে কন্টিনিউ করি, নেক্সট রুলে কন্টিনিউ করি। সো অন, ইন, অ্যাট, আপ। সো এখানের মধ্যে আমি যে কাজটা করেছি যে এটা তোমার পিডিএফটা দিয়ে দিব, এখানে বোঝানোর অ্যাকচুয়ালি কিছু নেই। বাট তোমার এখানের মধ্যে একটা জিনিস জাস্ট আমি দেখিয়ে দিব, আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। ওটা কি দিতে ভুলে গেছি, না কোথায় গেল?
ওয়েট ওয়েট ওয়েট, ওকে, ঠিক আছে ঠিক আছে। সো এটা সহ কি আমাদের সবগুলি পার্টিকুলার প্রিপোজিশনগুলি আলাদা আলাদাভাবে বোঝার বিষয়গুলি, যেগুলো যেগুলো তোমার অনেক ইম্পর্টেন্ট, ওগুলি দেখিয়ে দেওয়া হয়েছে। এখন এর পরে আমি কয়েকটা মনে করো যে দুইটা প্রিপোজিশন মিলে যেগুলি আছে, যেমন ইনটু আছে বা এরকম আরো অনেকগুলি আছে, ওগুলিও দেখিয়ে দিব। সো এরপরেরটাই আমরা যাই। এরপরে এখানে যে জিনিসটা করা আছে এটা হলো কি প্লেসের ক্ষেত্রে, যেমন মনে করো আমার এখানের মধ্যে এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস জাস্ট বোঝার ট্রাই করো। বাকি সব কিছু তুমি রিডিং পড়লে, যখন রিডিং পড়ো তখনই বুঝতে পারবা, বাট এই তিনটা জিনিস বোঝো। আর্থ, মার্স, এশিয়া, বাংলাদেশ, ঢাকা, হোম, ওয়ারি, সিমু, তলি। এখানে কি বলা হয়েছে, প্লেসের ক্ষেত্রে বৃহৎ ক্ষেত্রে তোমরা অন ব্যবহার করবা, এর চেয়ে ছোট ক্ষেত্রে ইন বসে থাকবে, আর শহর থেকে আরো ছোট স্থানের জন্য অ্যাট বসবে। এটা কি তোমরা একটু আগে বলেছিলে না যে ক্ষেত্র বা কোনো একটা জায়গার জন্য আমরা মাল্টিপল টাইম কি অন ব্যবহার করছি, ইন ব্যবহার করছি, অ্যাট ব্যবহার করছি, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? নর্মালি হলো যখন আমরা দেখবো যে অনেক বড় একটা জায়গা, মনে করো একটা পৃথিবীর সমান, একটা গ্রহর সমান, উপগ্রহর সমান এরকম একটা বড় জায়গা, তখন আমরা কি ব্যবহার করব? অবভিয়াসলি অন ব্যবহার করব। তো ওই টাইম পিরিয়ডগুলোতে আমাদের কি করতে হবে? অন আর্থ, অন জুপিটার, অন মার্স এরকম ভাবে আমরা বলবো, বা অন মুন। সো এরকমভাবে আমরা অনের ওয়ার্ডটা ব্যবহার করে থাকবো। কিন্তু যদি কখনো দেখো যে তোমার এখানের মধ্যে এমন একটা কিছু যে দেশের সমান, বা বলতে পারো মহাদেশের সমান, মহাদেশ থেকে শহর, মহাদেশ থেকে শহর, মনে করো এশিয়া বললা, বা কোনো একটা দেশের নাম বললা, বা কোনো একটা শহরের নাম বললা, তখন কি ব্যবহার করবা? ইন ব্যবহার করবা। ওকে, মানে তোমার পৃথিবী থেকে এমন কোন একটা ইউনিট, এমন মানে তুমি এখানে সবকিছু একক হিসেবে চিন্তা ভাবনা করো। সবচেয়ে বড় একক যদি তুমি পৃথিবী কনসিডার করো, এরপর ছোট একক কি? তোমার মহাদেশগুলি, এরপর ছোট একক কি? তোমার দেশগুলি, এরপর ছোট একক কি? তোমার শহরগুলি, এরপরে ছোট একক কি? তোমার সোসাইটিগুলি। ওকে, সো সবচেয়ে বড় একক যেটা, ওটা হলো তোমার পৃথিবী। ওইটা যখন হবে বা কোনো একটা গ্রহর জন্য আমরা অন ব্যবহার করব। এরপরের থেকে যতগুলি একক আছে সবগুলির জন্য, যেমন তোমার মহাদেশ হোক, কোনো একটা দেশ হোক, বা কোনো একটা শহর হোক, তখন আমরা ইন ব্যবহার করব। এটা ছাড়া শহর থেকেও যদি কখনো কোনো একটা ছোট একক ব্যবহার করো, যেমন কোনো একটা জায়গার নাম, বা কোনো একটা সোসাইটির নাম, বা কোনো একটা রাস্তার নাম, তখন তুমি কি ব্যবহার করবা? অ্যাট ব্যবহার করবা। আই এম অ্যাট রামপুরা ব্রিজ, আই এম অ্যাট মোহাম্মদপুর, আই এম অ্যাট তোমার কি বলে নারায়ণগঞ্জ থানা। সো এরকম ভাবে ছোট ছোট জায়গা যেটা শহর থেকে ছোট, ওইগুলিকে আমরা কি ব্যবহার করব? অ্যাট দিয়ে এক্সপ্লেন করব। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দিস থিংস। তো এই পার্টের মধ্যে জাস্ট আমি এই যে জিনিসগুলিকে জাস্ট আমি এক্সপ্লেন করেছি, যাতে তোমরা এটাকে নোট হিসেবে ব্যবহার করতে পারো। সো নোট হিসেবে দেওয়া আছে। সো এটা গেল। ওকে, আরেকটা জিনিস হলো কি এখানের মধ্যে ইন, অন, অ্যাট। এগেন ইন, অন, অ্যাট আমরা টাইমের সাথে, তোমরা কিন্তু যখন আমি ইন, অন, অ্যাট তোমাকে মাল্টিপল টাইম আলাদাভাবে বুঝাচ্ছিলাম না, যে বোথ কেসেসগুলিতে আমরা ইনকে মাঝে মাঝে কি সময়ের সাথে ব্যবহার করছি, অনকে মাঝে মাঝে সময়ের সাথে ব্যবহার করছি, অ্যাটকে মাঝে মাঝে সময়ের সাথে ব্যবহার করছি, কিন্তু কখন ব্যবহার করব, কোনটা কখন ব্যবহার করব? মেইন জিনিস হলো ফার্স্ট অফ অল অ্যাট দিয়ে বুঝো। অ্যাট হলো শুধুমাত্র ব্যবহার হবে কেন? সময়ের সাথে। যখন তুমি 5 AM, 6 AM, 5 o'clock, 6 o'clock একবারে স্পেসিফিক্যালি টাইম বলে দিচ্ছ, ওই টাইম পিরিয়ডে তুমি অ্যাট ব্যবহার করবা। কিন্তু যদি মনে করো কোনো একটা দিন বা কোনো একটা ডেট বা কোনো একটা তারিখ বোঝাচ্ছ, কোনো একটা দিন বা তারিখের জন্য আমরা অন ব্যবহার করব। আর এর চেয়ে বড় যেগুলি আছে, মনে করো 100 বছর, 365 দিন, 30 দিন, মানে একটা বড় বড় জিনিস, মানে বড় বড় সময়ের ইউনিট, বড় বড় সময়ের একক। ফোর্টনাইট মানে কি 14 দিনের একটা যে কালেকশন, ওই বিষয়টা যে, তারপর উইক মানে কি একটা সপ্তাহ। ওই সব ক্ষেত্রে ওই সব সময়ের এককের জন্য আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। এই জন্য যেমন মনে করো আমি যদি কোন সময় জিজ্ঞেস করি মেতে, মনে করো মে মাস না, মনে করো ডিসেম্বরে আমি কোনো জায়গায় যাব, সো আই এম গোয়িং টু চিটাগাং ইন ডিসেম্বর, মানে ডিসেম্বরে আমি যাচ্ছি। যেহেতু ডিসেম্বরটা কি, তোমাকে আমি একবারে ভেঙে ভেঙে বলি। ফার্স্ট অফ অল সবচেয়ে বড় একক যদি চিন্তা ভাবনা করি, সেঞ্চুরি, মানে 100 বছরের যেটা। এরপরে আছে কি একটা বছর, এরপরে আছে কি তোমার একটা মাস, এরপর আছে কি ফোর্টনাইট, মানে হলো 14 দিনের যে কালেকশন, 14 দিন 14 ডেজের। এরপরে 14 ডেজকে এক কালেকশনে আমি ফোর্টনাইট বলি আমরা। এরপরের ছোট কি তোমার উইক।
সো একেবারে এতগুলি যে আছে এই সবগুলির জন্য আমরা কি করব, তোমরা ইন ব্যবহার করবা। এর চেয়ে ছোট কি একটা পার্টিকুলার দিন এই ক্ষেত্রে, আর একটা পার্টিকুলার ডেটের জন্য তোমরা অন ব্যবহার করবা। এর চেয়েও ছোট কি সময়ের জন্য, সময়ের একক বলছি কিন্তু আমরা সময় হিসাবে বোঝানোর জন্য, এর চেয়ে সবচেয়ে ছোট কি তোমার অ্যাট, যেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি তোমার 6 AM 5 AM একটা পার্টিকুলার সময় দিয়ে আমরা ব্যবহার করছি ওই জিনিসটা। সো আমরা কি বুঝতে পারলাম যে কখন কোনটা ব্যবহার করব। যেমন মনে করো যে আমি বলছি যে কি বলে এটাকে, আমরা কি কারেন্টলি 21st সেঞ্চুরিতে আছি না। সো আমি বলছি আই ওয়াজ বর্ন বা আই ওয়াজ বর্ন ইন 21st সেঞ্চুরি। এখানে একটা চিন্তা ভাবনা করো, 21st সেঞ্চুরি আমি বলছি। সো আই ওয়াজ বর্ন ইন 2003 এটাও আমি বলতে পারি। সো 2003 এটাকে একটা বড় একক না, একটা পার্টিকুলার বছরকে আমি কালেক্ট করে বলছি। এখানে চিন্তা ভাবনা করো, আমি 2003 বললাম, আই ওয়াজ বর্ন ইন 2003, আমি লিটারালি 2003 জন্ম। সো 2003 জন্ম। তো আমি যখন এটা বলবো তখনও কি এটা একটা বছরের বা একটা ইয়ারের ব্যাপারে বলছি না। সো এখানের মধ্যে যখন তুমি দেখবা যে আমার প্রত্যেকটা ব্যাপারের জন্য, সময়ের জন্য, ঠিকানার জন্য বা পজিশন বলানোর জন্য আমি মাল্টিপল ইউজ কেস, মাল্টিপল প্রিপোজিশন ব্যবহার করতে পারছি। সো তুমি এখানে একক হিসেবে চিন্তা করবা, বড় থেকে ছোট। যেমন একটু আগে তোমার যেইসের ক্ষেত্রে বোঝাচ্ছিলাম না যে ইন অন অ্যাড তোমার অ্যাড্রেস বা কোনো একটা জায়গার ব্যাপারে তুমি কিভাবে কোন সময় ব্যবহার করবা, এখানের মধ্যেও ইন অন অ্যাড তুমি সময়ের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। সবচেয়ে বড় যেগুলি আছে সবগুলির জন্য তোমার ইন ব্যবহার হবে, কোনো একটা পার্টিকুলার দিন বা একটা তারিখের জন্য অন ব্যবহার হবে, আর পার্টিকুলার সময় বোঝানোর জন্য তোমরা কি ব্যবহার করবা, অ্যাট ব্যবহার করবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এটাই এখানে পার্টিকুলার এক্সাম্পলস দেওয়া আছে যে যেহেতু মে মাস বুঝাচ্ছি, মে মাস কি একটা বড় একক, একটা মান্থ, এই কারণে ইন ব্যবহার করেছি। যেহেতু এখানে একটা পার্টিকুলার দিনকে বুঝাচ্ছি, থার্সডেকে বুঝাচ্ছি, এই জন্য অন ব্যবহার করা হয়েছে। আর যখন পার্টিকুলার একটা সময়কে বুঝাচ্ছি এই জন্য অ্যাট ব্যবহার করা হচ্ছে। দ্যাটস অল, নাথিং এলস। সো আই হোপ তোমরা এই জিনিসটাও বুঝতে পেরেছো। কম্পোজিশন সাজেশন পাবা, আমি বানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আমি কম্পোজিশনটা বানিয়ে ফেলেছি, আমি দিয়েছি লিখতে, ও লিখছে এখন, মানে স্লাইডটা বানাচ্ছে অ্যাকচুয়ালি। সো সো এর পরবর্তীতে ওই যে আগের এক্সাম্পলস, এগুলি জাস্ট এক্সট্রা, তোমরা এক্সাম্পলসগুলি একবার রিডিং পড়ে যেও, তাহলে সব কিছু ইজি হয়ে যাবে। সো কোনো নির্দিষ্ট পরিসীমার মধ্যে অবস্থান বোঝালে, অর্থাৎ স্থিতিশীলতা বোঝালে ইন, এবং কোনো দিকে গতিশীল ও অবস্থার পরিবর্তন বুঝালে ইনটু। মানে বলা হচ্ছে তোমার যে ইন আর ইনটু আমরা এগুলি কখন ব্যবহার করব ওই জিনিসটা বোঝানোর জন্য বোঝাচ্ছে। সো আমার এখানের মধ্যে বলছে যে যখনই আমি দেখব যে আমার কোনো একটা বস্তু এক জায়গায় পুরো একবারে বসে আছে, সে কোনো মুভমেন্ট করছে না, একবারে শুধু বসে আছে, আর ওইটা কোনো কিছুর নিচে আছে বা কোনো কিছুর ভিতরে আছে, নিচে বলি কেন, কোনো কিছুর ভিতরে আছে। যেমন মনে করো আমি বললাম যে আই এম সিটিং ইন দি রুম, অর রাহা মানে ধ্রুব ইজ ইন দ্য স্টুডিও, এটা বললাম। আমি বললাম ধ্রুব না দিয়ে আমি দ্য টিচার বললাম, দ্য টিচার ইজ ইন দ্য স্টুডিও। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি যে শিক্ষকটি যে আছে সে স্টুডিওর মধ্যে বসে আছে। আই এম নট এক্সপেক্টিং যে সে ওটার ভিতরে কি কোনো একটা কিছু করছে, আমি জাস্ট বলছি ওই শিক্ষকটা ওই স্টুডিও যেটা একটা রুম ওইটার মধ্যেই সে আছে। তার মানে কি সে ওখানে কি একবার স্থিতিশীল না। তো এসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। কিন্তু যখন আমি এক্সপেক্ট করব যে আমার যে সাবজেক্ট আছে সে মুভমেন্ট করছে, সে স্থিতিশীল নাই, সে গতিশীল অবস্থায় আছে, সে মুভমেন্ট করছে, সে মোশনে আছে, তখন আমরা কি ব্যবহার করব, ইনটু ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে দ্য টিচার কেম ইনটু আস, অর কেম অনটু আস, বলি কেম ইনটু দি রুম, এরকম বলছি। দ্য টিচার এখানের মধ্যে এই জিনিসটা জাস্ট একটু আপডেট করে দিতে হবে, কেম ইনটু দি রুম, তখন কি বোঝাচ্ছে যে টিচারটা আস্তে আস্তে রুমের মধ্যে বা স্টুডিওর মধ্যে আসছে এইসব ক্ষেত্রে। সো রাহাত ইজ ইন দ্য রুম মানে রুমের মধ্যে ও রেস্টে ছিল, স্থিতিশীল অবস্থায় ছিল, এই জন্য আমি ইন ব্যবহার করেছি। কিন্তু সুমি কেম ইনটু দি রুম মানে কি সুমি আস্তে আস্তে হেঁটে 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 সে আসছে রুমের ভিতরে, এ কারণে কি হলো, ইনটু ব্যবহার হলো।
এই বিষয়টা। যেমন মনে করো যে আমি যদি কখনো বলি যে ওয়াটার মানে যে জল আছে, এই জলটা তোমার জল বলি কেন, পানি তোমার কি হয়ে যাবে, বরফ থেকে কিসে কনভার্ট হচ্ছে, বরফ থেকে বাষ্পে, বরফ থেকে জলে কনভার্ট হচ্ছে, জল থেকে বাষ্পে কনভার্ট হচ্ছে। সো এইসব ক্ষেত্রে আমার এখানের মধ্যে কি এটা একটা প্রসেস বোঝাচ্ছে না, এটা কি স্থিতিশীল বোঝাচ্ছে, এটা কি একটা প্রসেস যে আস্তে 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 কনভার্ট হচ্ছে। তো এসব ক্ষেত্রে যখনই আমি দেখব যে আমি একটা প্রসেসের মাধ্যমে স্থিতিশীলতা না, আমি গতিশীলতা বোঝানোর চেষ্টা করছি, ওই সব ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, আমি ইনটু ব্যবহার করব। কিন্তু যখনই আমি দেখব যে একটা স্থিতিশীল বিষয়কে আমার কনসিডারেবলি বোঝানোর চেষ্টা করতে হচ্ছে, তখন আমি কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। এই বিষয়টা তুমি মাথায় রাখবা। সো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, ইন আর ইনটুর বিষয়গুলি। ভাইয়া আপনি যেই পার্টগুলি দিয়েছেন সাজেশনে, ওগুলোর মধ্যে অনেকটাই বইয়ে নেই। কোনটা বইয়ে নেই? সবগুলো তো তোমাদের ইসে কি বলে বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন বইয়ে নেই, তুমি কোন বই ফলো করছো অ্যাকচুয়ালি? কাজ টু বি অনেস্ট, আমি যেগুলি দিয়েছি আমার টাইমে, আমি যখন এসএসসি দিয়েছি তখন থেকে আমি ওগুলি পড়ে আসছি। আর আমি প্রত্যেক বছর আমি মানুষদের ওগুলি দিয়ে থাকি। সত্যি কথা যেটা, কাজ লাইক কোশ্চেন, বোর্ডের কোশ্চেন তো আর চেঞ্জ হয় না। বোর্ডের কোশ্চেন একটু একটু আপডেট হয়, একটু একটু টাইপগুলি চেঞ্জ হয়, বাট তোমার সাজেশন তো মোস্টলি প্রায় সেম থাকে। যদি মনে করো বলো যে ইমেলের পার্টগুলির জন্য বা ওইগুলির জন্য হালকা পাতলা চেঞ্জ হতে পারে, বাট তোমার যে প্যারাগ্রাফের জন্য বলছি বা তোমার স্টোরির জন্য বলছি, এগুলি তো একটু 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 মনে করো একটা দুইটা মনে করো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, একটা দুইটা একটু কম ইম্পর্টেন্ট হয়ে যায়, বাট মোস্টলি গেলে কিন্তু সাজেশন এতটা চেঞ্জ হয়ে যায় এরকম না। অ্যাডভান্স বই অ্যাডভান্স লার্নারের মধ্যে নেই, আরো ভালো করে চেক করো, আছে তো তোমার এখানের মধ্যে সবগুলি বোর্ড কোশ্চেন। এগুলি বোর্ডের মধ্যে আস্তে আস্তে টিচাররা ঝাঁঝাপালা বানিয়ে ফেলেছে। আমি খেয়াল করে একবার দেখবো না, সমস্যা নেই। সো লাস্ট দুইটা বুঝান প্লিজ। লাস্ট দুইটা বলতে গেলে কোনটা বুঝাচ্ছ, এক্সাম্পলগুলি বলছো? সো এখানের মধ্যে দেখো কি বলছে, রাহাত ইজ ইন দ্য রুম। এই যে রুমের মধ্যে কি রাহাত কি অবস্থিত না, আর এই রুমের মধ্যে থেকে কি রাহাত বের হচ্ছে? একটা জিনিস চিন্তা কর, মনে করো রাহাত ইজ ইন দ্য রুম যখন সে বলেছে, তখন আমি চিন্তা করছি কি যে রাহাত রুমের ভিতরে আছে। যদি এরকম হতো যে রাহাত মুভমেন্ট করছে এরকম বোঝানোর চেষ্টা করছে, বা রাহাত মনে করো কোনো রকম কাজ করছে এরকম বোঝানোর চেষ্টা করছে, তখন আমরা ইনটু ব্যবহার করতাম। কিন্তু যখন আমি মানে বুঝাই তোমাকে, দাঁড়ো, তুমি একটা জিনিস চিন্তা করো যে আমার এখানের মধ্যে দুইটা নাউন দেওয়া আছে, আর দুইটা নাউনের মধ্যে ভিতরে থাকা অবস্থায় এরকম একটা জিনিস বোঝানোর আমার প্রয়োজন আছে। তখন আমি দেখব আমার সাবজেক্ট কি কাজ করছে, সাবজেক্ট কি অলসের মতো বসে আছে, নাকি সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে লড়াচড়া করছে। যদি দেখি সাবজেক্ট অলসের মতো বসে আছে, ও কোনো কাজ করছে না, ও একবারে স্থিতিশীল, তখন আমরা ইউজ করব ইন। আর যদি দেখি সাবজেক্ট কাজ করছে, সাবজেক্ট মুভমেন্ট করছে, সাবজেক্ট মোশনে আছে, ও অনেক অ্যাক্টিভ, তখন আমরা কি ব্যবহার করব, ইনটু। এখানের মধ্যে আমি কি দেখলাম, রাহাত ইজ ইন দ্য রুম। আমার এখানের মধ্যে কি রাহাত কোনো কাজ করছে এরকম বোঝানোর চেষ্টা করছেই না, তখন আমরা ইন ব্যবহার করলাম। কিন্তু যখন আমি দেখলাম সুমি কেম ইনটু দ্য রুম, মানে সুমি আসলো রুমে, ভিতরে অবভিয়াসলি, তো এখানে এই ক্ষেত্রে আমার ইনটুটা ব্যবহার করতে হয়েছে, কারণ কি সুমি একটা কাজ করছে, ওর ভার্ব একটা কাজ করছে, ওর ভার্ব যেহেতু কাজ করছে, হোয়াট ডাজ ইট মিন, যে ওটার মধ্যে আমার একটা গতিশীলতা আছে, ওটার মধ্যে একটা কাজ করা হচ্ছে। যখনই আমি দেখব যে আমার মোডাল ভার্ব, মানে মোডাল ভার্ব করি কেন, টু বি ভার্ব না, আমার একটা রিয়েল ফাইনাইট ভার্ব দেওয়া আছে আমার সেন্টেন্সের মধ্যে, ওই টাইম পিরিয়ডে আমার ভিতরে থাকা এরকম একটা প্রিপোজিশন প্রয়োজন, তখন আমরা কি ব্যবহার করব, ইনটু ব্যবহার করব। একটা জিনিস খেয়াল করো এখানের মধ্যে, তখন এইসব ক্ষেত্রে আমার হচ্ছে মুভমেন্টের বিষয়টা। সো যেমন চেঞ্জেস বলি, কেম বলি, এসব ক্ষেত্রে কি ডিরেক্টলি মুভমেন্ট হচ্ছে না। সো এখন তুমি চিন্তা ভাবনা করো যে কোনো জায়গায় তুমি তাকালা, এটা কি স্থিতিশীলতাই বোঝায় না অ্যাকচুয়ালি, কোনো জায়গায় তাকিয়ে আছো। সো এই জিনিসটা কি তোমার এখানের মধ্যে গতিশীলতা আর স্থিতিশীলতা, তুমি একবারে রিয়েল লাইফ নিয়ে চিন্তা ভাবনা করো। মনে করো তুমি নিজে হাঁটাচলা করছো, এটা গতিশীলতা। কিন্তু তুমি জাস্ট দাঁড়িয়ে থেকে তুমি যদি এদিকে তাকাও ওদিকে তাকাও, এটা স্থির কি স্থিতিশীলতা না, যে এক জায়গায় খালি দাঁড়িয়ে থাকা। তো স্থিতিশীলতার ক্ষেত্রে যখন আমার ভিতরে আছে এরকম জিনিসটা বোঝাতে হবে, তখন আমি ইন ব্যবহার করব। আর গতিশীলতার ক্ষেত্রে যখন ভিতরে আছে এই জিনিসটা বোঝাতে হবে, তখন আমি ইনটু ব্যবহার করব। রাহাত ইজ ইন দ্য রুম, রাহাত রুমের ভিতরে আছে। ও ও এই দুটার কথা বলছো, আই শেল লুক ইনটু দ্য ম্যাটার,
মানে আমি দেখব এই ম্যাটারের ভিতরে বা এই ম্যাটারটা নিয়ে। এরপরে কি আছে, ইউ উইল গেট ইনটু ট্রাবল ইফ ইউ ডোন্ট মেন্ড ইয়োরসেলফ। তুমি ট্রাবলে পড়বা যদি তুমি নিজেকে না শুধরাও। এখানে মেন্ড বলতে গেলে শুধরানোর কথা বলা হচ্ছে এই বিষয়টা। ওকে, সমস্যা নেই, যত বেশি প্র্যাকটিস করবে। এখন এটা জিনিসটা কিরকম জানো, আমি যেহেতু সবগুলি ডিটেলসে বলছি এই জন্য তোমার কি বলে ইজি লাগছে, কিন্তু তোমার এই জিনিসটা তোমার মাথায় যদি মুখস্থ রাখতে চাও যে একবারে ফুললি ফোকাসড অবস্থায় মুখস্থ থাকবে, এটার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। যদি বারবার প্র্যাকটিস না করো তখন জিনিসটা তুমি ভুলে যাও, আর যখন ভুলে যাও তখনই তোমার সমস্যা হয়, তুমি মানে অ্যান্সার আর করতে পারো না। সো বারবার প্র্যাকটিস করে সবগুলির রুলস তোমার মুখস্থ থাকতে হবে, মুখস্থ করে ফেলতে হবে এরকম ভাবে। আমি এখন জিনিসটা কিরকম জানো, তোমাদের দুই ধরনের মুখস্থ আমরা জেনে থাকি, একটা হলো অন্ধ মুখস্থ, একটা হলো বুঝে মুখস্থ। যত বেশি তুমি বুঝে মুখস্থ করবা তত তোমার জন্য ভালো। এটা গেল, নেক্সটে যাই আমরা। নেক্সটে কি আছে, ইন আর উইদিন। ওকে, সো আমাদের এখানে মধ্যে চিন্তা ভাবনা যদি করি, ইন প্লাস এন্ড অফ দ্য পিরিয়ড অফ টাইম, আর উইদিন হলো ডিউরিং আ পিরিয়ড অফ টাইম। মানে হলো যে যখনই আমরা সময়ের শেষ বুঝাবো, মানে আমি বোঝাতে চাচ্ছি যে ইন আর উইদিন সময়ের রিলেটেডে বা সময় রিলেশনে আমরা কখন ব্যবহার করব, যখন আমরা দেখব যে সময়ের শেষ এরকম জিনিসটা বুঝাচ্ছি তখন আমরা ইন ব্যবহার করব। কিন্তু যদি আমার কখনো বোঝানো লাগে যে একটা সময়ের রেঞ্জ আছে, ওই সময়ের রেঞ্জের মধ্যে এই জিনিসটা হয়েছে, যেমন আমি বলতে চাচ্ছি যে উইদিন 20 ইয়ার্স আমাদের বেশিরভাগ, মনে করো আমি এখানে বলি এআই অনেক বেশি জিনিসপত্র উল্টে ফেলবে উইদিন 20 ইয়ার্স, আমি এটা বললাম। তার মানে কি 20 বছরের মধ্যে আমি এত কিছু ফেস করব। এই যে 20 বছরের মধ্যে মানে সময়, তুমি একটা রেঞ্জ বলে দিয়েছো, এটা 20 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 1 মাস হতে পারে, ওই রেঞ্জটা বলে দিয়েছো তোমার সময়ের। আর তুমি বলছো ওই সময়ের রেঞ্জের মধ্যে তুমি একটা কাজ করছো, এই যে ইনের বিষয়টা মানে উইদিনের বিষয়টা এটা। আর তুমি কখন ইনটা ব্যবহার করবা, ইনটা ব্যবহার করবা হলো যখন তুমি বলতে চাচ্ছ পিরিয়ড অফ টাইম, মানে হলো একটা সময়ের পিরিয়ড আছে, ওই সময়ের পিরিয়ডের মধ্যে তুমি সময়ের শেষের মানে ওই পিরিয়ডে যে শেষের কাজটা তুমি করছো, তো ওই টাইম পিরিয়ডে যখন আমি সময়ের শেষ মিনিংটা বোঝানোর ট্রাই করব তখন আমরা ইন ব্যবহার করব। আদারওয়াইজ যদি সময়ের একটা রেঞ্জের মধ্যে আছে এরকম সিচুয়েশনে বোঝার চেষ্টা করছি তখন আমরা উইদিন ব্যবহার করব, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে, ইন দেওয়া আছে এন্ড অফ দ্য পিরিয়ড অফ টাইম, মানে সময়ের একটা রেঞ্জ অফ পিরিয়ড বলা আছে, ওইটার এন্ডের কথা যখন বলছে তখন ইন ব্যবহার করলাম। আর কখন উইদিন বলছি, যখন আমি একটা পিরিয়ড অফ টাইম মানে একটা সময়ের যে পর্যায়কাল আছে ওটার মাঝখানে বা মধ্যে আছে এরকম বিষয়টাকে আমরা কথা বলার ট্রাই করছি এটা। যেমন মনে করো একটা জিনিস চিন্তা করো যে আমি যদি তোমাকে বলি যে দ্য নেক্সট ক্লাস উইল কাম ইন আ উইক, দ্য নেক্সট ক্লাস উইল কাম ইন আ মান্থ, অর দ্য নেক্সট ক্লাস উইল কাম ইন আ উইক, অর দ্য নেক্সট কোর্স উইল কাম ইন আ উইক। যখন আমি এটা বলি তখন তুমি কি মাথায় চিন্তা করো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 মাস পরে আসবে বা 1 সপ্তাহ পরে আসবে বা একটা দিন পরে আসবে। যেমন মনে করো এখানে লেখা আছে রানা উইল কাম ইন আ উইক, মানে কি রানা 1 সপ্তাহর এন্ডে মানে একবারে সপ্তম দিনে আসবে, এই বিষয়টা না। মানে আমার এখানে কি টাইমের একটা রেঞ্জ দেওয়া ছিল না 1 সপ্তাহ, আর ইন আ উইক বলার কারণে আমি কি ফিল করছি যে রানা একেবারে সপ্তম দিনে আসবে, মানে কি আমার টাইমের রেঞ্জের একবারে সপ্তম দিন, একবারে লাস্টে একবারে এন্ডে আসবে, ঠিক আছে। আর যদি আমি বলি রানা উইল কাম উইদিন আ উইক, তার মানে কি এটা আমার টাইমের রেঞ্জ উইক, এই উইকের মধ্যে আসবে, 1 উইকের মধ্যে আসবে। এটা প্রথম দিনও আসতে পারে, দ্বিতীয় দিনও আসতে পারে, তৃতীয় দিনও আসতে পারে, চতুর্থ দিনও আসতে পারে, পঞ্চম ষষ্ঠম, মানে ওই যে সময়ের রেঞ্জটা ওই সময়ের রেঞ্জের মধ্যে যে কোনো টাইমে আসতে পারে এই বিষয়টা। সো উইদিন আর ইনের মধ্যে এটাই ডিফারেন্স, উইদিন হলো ভিতরে মধ্যে আর ইন হলো একবারে এন্ডে এই বিষয়টা। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস পার্ট অলসো। এটা সো আরেকবার বলো, এই পর্যন্ত সবকিছু বুঝতে পেরেছো? এখানে কিন্তু ইন উইদিনের কাজগুলি, তারপর ইন অন অ্যাটের ব্যাপারগুলি সবগুলি ইম্পর্টেন্ট অনেক, এগুলি মাল্টিপল টাইম আসবে। মাল্টি ও
গ্যাপ ফিলিং যদি দেওয়া থাকে তখন তো দুইটাই রাইট মনে হয়। এখন বিষয়টা কিরকম জানো, যে তোমার ওই টাইম পিরিয়ডে তুমি দেখবা হলো যে তোমার কিরকম ভাবে দেওয়া হচ্ছে, তোমার আশেপাশের যে সেন্টেন্সগুলি আছে ওগুলির মিনিংগুলিও অনেক ইম্পর্টেন্ট হবে ওই টাইমে। যদি দেখো আশেপাশের সেন্টেন্সগুলির মিনিংগুলি তুমি বজায় রেখে তুমি ইন বা উইদিন দুইটাই দিতে পারবা, তখন তোমার কোনো সমস্যা নেই। আশেপাশের মিনিংগুলিও বজায় রাখতে হবে, ওই জিনিসটা মাথায় রাখো। সো কোশ্চেন যখন আমি সলভ করবো তখন তোমাকে দেখাবো কিভাবে আশেপাশের মিনিংগুলি তুমি বজায় রেখে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার ইন হচ্ছে নাকি উইদিন হচ্ছে। আর অ্যাকচুয়ালি কিরকম জানো, যে তোমার ইন আর উইদিনের বিষয়টা আমি এখানে কেন বলছি আরো স্পেসিফিক্যালি, কারণটা হলো কাজ তোমার স্পোকেন ইংলিশটা বুঝতে হবে, স্পোকেন ইংলিশের ব্যাপারটা বুঝতে হবে। কাজ তুমি রেগুলারলি তো শুধু কোশ্চেন সলভ করার জন্য শিখতেছো না, তুমি শিখছো হলো স্পোকেন ইংলিশের জন্য। এটা ওকে, মেইন জিনিসটা হলো ইনের ব্যাপারে। মনে করো আমি এখানে যদি বলি, ওকে বাংলাই বলি, যে আমি 1 সপ্তাহর পরে আসবো, বা আমি বলছি আমি 1 সপ্তাহ, তুমি চিন্তা করো যে তুমি যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে, তোমার যদি কেউ বলে যে আমি 1 সপ্তাহে আসবো, মানে কি আমি 1 সপ্তাহর লাস্টে যে পার্টটা আছে ওইটার মধ্যে আসবো না। আর যদি আমি বলি আমি 1 সপ্তাহর মধ্যে আসবো, তার মানে কি আমি 1 সপ্তাহর মধ্যে যে 7 দিন আছে এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন এসে পড়বো, রাইট? সো এরকম ভাবে রানা উইল কাম ইন আ উইক বলতে গেলে কি বোঝাচ্ছে, যে রানা এই আজকে বলছে এরপরে 1 2 3 4 5 6 7 দিন আছে, রানা এই দিনটাতে আসবে। আর যদি আমাকে কেউ বলে যে রানা উইল কাম উইদিন আ উইক, তখন কি আজকে বলা হচ্ছে এরপরে 1 2 3 4 5 6 7 এরকম ভাবে 7 দিন আছে। রানা চাইলে এই দিনও আসতে পারে, 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 এই দিনও আসতে পারে। এটা রানার উপর নির্ভর করে এই মধ্যের বিষয়টা। ইন বললে বুঝে নিতে হবে একবারে এন্ডে আসবে, আর যদি উইদিন বলে এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আসতে পারে, এর মধ্যে কোনো একদিন আসতে পারে, এই জিনিসটা। আই হোপ বুঝতে পেরেছো। একটা কাজ করো, তোমরা খাতায় লিখতে থাকো, জাস্ট আমি বলবো ফোকাস করবো জাস্ট এক্সাম্পলগুলোর উপরে, বাকি রুলসগুলি হালকা পাতলা রেখে দাও। বাট তুমি বলবো যে তোমার এক্সাম্পলগুলোর উপর ফোকাস করো, যাতে তোমার হাতে একটা জিনিস কি জানো, আমার বাবা একটা জিনিস বলতো যে হ্যান্ড মেমোরি বলতে একটা জিনিস আছে, তুমি যত বেশি লিখবা তত বেশি তোমার মাথায় থাকবে, তত বেশি তোমার হাত মনে রাখবে। যত তোমার হাত মনে রাখবে তত তোমার জন্য আরো ইজি হয়ে যাবে জিনিসগুলি, যে হাতের হ্যান্ড মেমোরি বলতে একটা জিনিস আছে, এই বিষয়টা। সো এই পার্টটা আমাদের গেল। সো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকের মধ্যে কি দেওয়া আছে দেখো, ইন বাই বিফোর। ইন বাই বিফোর দিয়ে আমরা কোন জিনিসটা ব্যবহার করি, 1 মিনিট দাঁড়াও। ইন বাই বিফোর। সো ইন বাই বিফোর দিয়ে যদি আমরা কথা বলছি, এখানে দেখো কি দেওয়া হয়েছে, ইনটা কখন ব্যবহার করব, একটা পিরিয়ড অফ টাইমের জন্য, আর বিফোর বা বাই কখন ব্যবহার করব, পয়েন্ট অফ টাইমের জন্য। ওকে, সো ইন মধ্যে কি বলা হচ্ছে দেখো, যে যখনই আমরা দেখবো, আমি এক্সাম্পল থেকে বুঝাই তাহলে তোমার ডিরেক্টলি বুঝতে সুবিধা হয়ে যাবে। আই শেল কাম ব্যাক ইন আ উইক, মানে কি আমি 1 সপ্তাহর ব্যাপ্তিতেই এসে পড়বো, এই পিরিয়ড অফ টাইমের মধ্যে আমি এসে পড়বো, এই বিষয়টা বোঝার জন্য কি আমি ইন ব্যবহার করছি। বাট যদি আমি কখনো বিফোর বা বাই বুঝাই, তখন কি আমি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি যে নির্দিষ্ট মুহূর্ত ভবিষ্যৎ ব্যাপক সময়ের আগে, ইন এবং ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ের আগে বাই বা বিফোর বসে। মানে কি নির্দিষ্ট মুহূর্ত, একটা তোমার টাইম পিরিয়ড তুমি বলে দিলা, একটা রেঞ্জ তুমি বলে দিলা যেটা ভবিষ্যতে আছে, তারপর তুমি বোঝাতে যাচ্ছ ওই সময়ের ব্যাপকের আগে, এবং ইন বসবে তখন। আর যদি তুমি বোঝাতে চাও যে সময়ের আগে কাজগুলি হয়ে যাবে, তখন বাই বা বিফোর তুমি ব্যবহার করবা। বাই বা বিফোর, বিফোর তুমি চিন্তা ভাবনা করো যে বাই, তুমি হ্যাঁ চিন্তা করো বিফোরটা মানে বাই বলছি কেন, বিফোরটা আগে বোঝা ট্রাই করো। বিফোর কি, বিফোর মানে হলো আগে। তোমাকে যদি কেউ বলা হয় যে আই শ্যাল কাম ব্যাক বিফোর মিডনাইট, মানে কি মধ্যরাতের আগেই সে এসে পড়বে। বা আই শ্যাল কাম ব্যাক বাই মিডনাইট, মানে কি মধ্যরাতের আগে বা মধ্যরাতের একবারে প্রথম টাইমের আগে সে এসে পড়ছে। কিন্তু ও যদি বলে আই শ্যাল কাম ব্যাক ইন মিডনাইট, তার মানে কি মধ্যরাতের মধ্যে থাকা অবস্থায় সে আসবে। তো এই জিনিসগুলি কি আমার ইম্পর্টেন্ট হলো, বুঝতে পারলাম। সো যদি কখনো বলে যে ইন আর তোমার বাই আর বিফোরের মধ্যে, বাই আর বিফোর দিয়ে আমি বুঝবো হলো যে ওই পার্টিকুলার যে টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে ওইটার আগে সে আসবে। আর যদি ইন ব্যবহার করে তখন আমি বুঝবো হলো যে ওই পার্টিকুলার টাইম পিরিয়ড যে বলছে ওটার মধ্যে সে আসবে। কারণ কি ইন মানে কি ভিতর, ওই মিডনাইটের ভিতরে যে কোনো টাইমে সে আসতে পারে। বুঝতে পারলাম, আই হোপ বুঝতে পেরেছি আমরা। ওকে ঠিক আছে, আমি তোমাদের পিডিএফ তো দিয়েই দিব, তোমরা তো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাচ্ছ, রাইট? সো ওটা নিয়ে তো ভেজাল নেই, আমি জাস্ট বলেছি এক্সাম্পলগুলি জাস্ট লেখা টাইম পেলে লিখে ফেলবা।
ওকে, এখানের মধ্যে যদি এক্সাম্পলগুলি দেখো, আই শ্যাল কাম ব্যাক ইন আ উইক, মানে উইকের মধ্যে সে এসে পড়বে। আর এটা কি, আই শ্যাল কাম ব্যাক বিফোর দ্য 7 অফ দিস মান্থ, মানে 7 অফ দিস মান্থ কি, এই মান্থের 7 তারিখ। আর বিফোর বা বাই মানে কি, এই মান্থের 7 তারিখের আগে আমি এসে পড়বো। এই জিনিসটা বোঝানোর ট্রাই করছে, যেহেতু আগে বোঝাচ্ছি এই জন্য বিফোর বা বাই ব্যবহার করছি, যেহেতু বোঝাচ্ছি এই উইকের মধ্যে সে এসে পড়বে এই জন্য আমি ইন ব্যবহার করছি। সো বোথ আর এখানের মধ্যে এভাবে ব্যবহার করা হচ্ছে বোথ। সো এই জিনিসগুলি গেল। সো এই পার্টটাও যদি শেষ হয়ে গেছে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে সিন্স আর ফর। এখন সিন্স আর ফর আমরা কখন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি। সিন্স, ওকে, ফর তো আমরা আগে একবার দেখেছি, রাইট? তো সিন্সটা কখন হবে এটা আমি পরে দেখাচ্ছি, আগে ফরটা আগে বোঝো। ফর হলো, ফর দিয়ে আমরা জন্য বুঝি, লাইক এটা লিটারাল মিনিং কি, জন্য। কোনো একটা যখন নির্দিষ্ট মুহূর্ত থাকবে তখন তোমার কোনো একটা কাজ শুরু করার জন্য যে জিনিসটা করতে হয় তখন আমরা সিন্স ব্যবহৃত হয়, রাইট? সো মনে করো কোনো একটা ঘন্টা, মনে করো কোনো একটা কাজ শুরু থেকে, একটা জিনিস বলি, মনে করো তুমি একবারে কোনো কিছু মনে করছো, ঠিক আছে, কোনো কিছু অনেক আগে হয়েছে, তুমি মনে করা ট্রাই করছো। এখানে দেখো কি লেখা আছে, কোনো নির্দিষ্ট মুহূর্ত থেকে কোনো কাজ শুরু হয় বা হবে ইত্যাদি বোঝালে, মানে কোনো জায়গা থেকে বা কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে কোনো একটা কাজ তুমি শুরু করবা তখন তুমি সিন্স ব্যবহার করবা। কিন্তু কখন তুমি ফর ব্যবহার করবা, এখানে দেখো, পক্ষান্তরে কোনো নির্দিষ্ট মুহূর্ত না বুঝিয়ে যদি মোট সময়ের পরিমাণ বোঝায় তাহলে ফর ব্যবহার করবা। মানে হলো যে এক্সাম্পলগুলি দেখলে তোমার জন্য আরো ইজি হবে, যে কোভিড-19 হ্যাজ ব্রোকেন আউট প্যান্ডেমিক্যালি সিন্স মার্চ, মানে কি এখানে সিন্স মার্চ দিয়ে কি বোঝানো হচ্ছে, যে মার্চ থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখানে বুঝো সিন্স কখন ব্যবহার করব, ফর কখন ব্যবহার করব। যখন তুমি দেখবা যে তোমার কাছে একটা পয়েন্ট অফ টাইম দেওয়া আছে বা একটা টাইম পিরিয়ড দেওয়া আছে বা একটা সময়ের ব্যাপারে বলা আছে আর বলা হচ্ছে ওই সময় থেকে স্টার্ট হচ্ছে জিনিসটা, তখন তুমি সিন্স ব্যবহার করবা। কিন্তু যদি বলা হয় যে, মনে করো আমি আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা প্রজেক্টের উপরে 5 দিন ধরে কাজ করছি, তাহলে কি 5 দিন ধরে, এই 5 দিনকে কি আমার কালেকটিভলি বলতে হবে না, তখন আমি ফর ব্যবহার করব। যেমন এখানে কি বলছে, আই এম গোয়িং অ্যাওয়ে ফর আ ফিউ ডেজ, তো আমি কি 5 দিনের, মানে এই ফিউ ডেজের জন্য, কিছু দিনের জন্য আমি চলে যাচ্ছি। সো এই বিষয়টা কি, যখন তুমি কালেকটিভলি একটা, মনে করো কালেকটিভ মানে হলো, কালেকটিভ বলতে গেলে কি, তোমার কিছু সময়ের পরিমাণকে তুমি একবারে কালেকশন হিসেবে ব্যবহার করে এটাকে তুমি একটা প্রিপোজিশন দিয়ে উল্লেখ করতে চাচ্ছ, তখন তুমি ফর ব্যবহার করবা। আর যদি কখনো তুমি একটা প্রিপোজিশন দিয়ে কোন একটা সময়ে এমন বোঝাতে যাচ্ছ যে একটা সময় থেকে জিনিসটা স্টার্ট হয়েছে, একটা ইনিশিয়েশন কিভাবে হলো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছো, তখন আমি সিন্স ব্যবহার করব। এত রুলস কেন, এত রুলস কেন, মানে রুলস ছাড়া তোমরা কিভাবে সলভ করবে, রুলস আর ইম্পর্টেন্ট, রাইট? এত রুলস পড়তে পড়তে পাগল হয়ে যাব স্যার, কয়টা পর্যন্ত ক্লাস করাবেন? ওকে, মেন জিনিসটা হলো ক্লাস আছে, আমার স্লাইড শেষ হয়ে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। স্লাইড যদি আগে শেষ হয়ে যায় তাহলে ক্লাস আগে শেষ হয়ে যাবে, স্লাইড যদি পরে শেষ হয় তাহলে ক্লাস আরো পরে শেষ হবে। আর আরেকটা জিনিস হলো ফোকাস অন দ্য রুলস, কারণ কি রুলস ছাড়া যারা রুলস পড়বে না তারাই পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়ে যাবে। কারণটা কি জানো, কারণটা হলো যদি তুমি মনে করো শুধু মুখস্থ করে যাও অ্যান্সার, রুলস না বুঝে, তখন তোমাকে কোশ্চেন একটু টুইস্ট করে দিলেই তোমার পরীক্ষার হলে সব দম বের হয়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু যদি টুইস্ট করে দিলেও তোমরা আস্তে ধীরে ঠান্ডা মাথায় এক্সাম দিতে পারো, ওইটার জন্যই আমরা এত ফোকাস করে বা আমি এত ফোকাস করে রুলসগুলি বুঝাচ্ছি। কারণ কি বেসিক টু প্রো কোর্স মানে কি, যে টুইস্ট করলেও তোমার কোশ্চেন একবারে অনেক হার্ড করলেও, অনেক টুইস্ট করে দিলেও যাতে তোমরা ভালো মতো অ্যান্সারটা করে আসতে পারো, এটার জন্য। ঠিক আছে, সো এই বিষয়গুলি বুঝতে পারলাম যে কখন আমরা সিন্স ব্যবহার করব, কখন আমরা ফর ব্যবহার করব। ওকে, লাইক তোমাদের ওটা নিয়ে প্রেশার নেই, আমরা লাইক 7টার আগে শেষ করে দিব, আমার কিছুক্ষণই বাকি আছে, আর বেশিক্ষণ না। সো বাই, উইথ, বিটুইন, অ্যামাং। ওকে, একটা জিনিস দাঁড়াও, কয়টা বাকি আছে স্যার? বাই, উইথ এই পার্টগুলি শেষ করি আগে। সো বাই, উইথ, বিটুইন, অ্যামাং, এখানের মধ্যে যেগুলি আছে সবগুলো তোমার মনে করো একবার ইজি ইজি ভার্বগুলি দেওয়া আছে। যেমন মনে করো এখানে উইথ দিয়ে, সাথে, বাই দিয়ে এটার মধ্যে হিসেবে বোঝাচ্ছে। তো এখানের মধ্যে কি কি দেওয়া আছে দেখো, আর রাসেল ভাইপার ওয়াজ কিল্ড বাই দ্য বয় উইথ আ স্টিক, আ বোট ওয়াজ টাইড বাই আ বোটম্যান উইথ আ রোপ।
তো আমি কখন বাই বাই ব্যবহার করব আর কখন উইথ ব্যবহার করব? বাই ব্যবহার করব হলো কাজ যে ব্যক্তি সম্পন্ন করে তার নামের আগে বাই বসে, আর কাজ যেটার সাথে, মনে করো তুমি একটা কাজ সম্পন্ন করছো বা কোনো একটা কাজ কারোর দ্বারা সম্পন্ন করা হচ্ছে, তখন আমরা বাই ব্যবহার করব। আর যখন কোনো কিছুর সাথে তুমি কোনো একটা কাজ করছো তখন আমরা উইথ ব্যবহার করব। সো এখানে এইভাবে কি বাই আর উইথের মধ্যে আমার রিলেশনটা হচ্ছে, যখনই আমরা কাউকে দিয়ে কোনো একটা কাজ করাচ্ছি, যাকে দিয়ে কাজটা করাচ্ছি তার নামের আগে আমি বাই ব্যবহার করব, আর কোনো কিছু দিয়ে কোনো কিছুর সাথে তুমি কাজটা করছো তখন তুমি ওই কাজটার সাথে করানোর জন্য তুমি উইথ ব্যবহার করবে। তো সাথের ইংলিশ হলো বাই, মানে সাথের ইংলিশ হলো উইথ, আর হলো দ্বারা, কোনো কিছুর দ্বারা বা কারোর দ্বারা তুমি কাজটা করছো, দ্বারার ইংলিশ হলো কি বাই, এই বিষয়টা। নেক্সট কি আছে? বিটুইন আর অ্যামাং। বিটুইন মানে কি, মনে করো যে কোনো দুইটা জিনিসের মাঝে, মনে করো দুইটা পাহাড়ের মাঝে কেউ আছে, বা দুইটা জিনিসের মধ্যে, দুইটা জিনিসের মাঝে কোনো কিছু আছে, তখন আমরা কি ব্যবহার করব? বিটুইন ব্যবহার করব। কিন্তু যদি দুইয়ের অধিক জিনিসের মাঝে কিছু হয়, মনে করো আমি বললাম যে দুইটা বন্ধুর মাঝে আমি বসতে চাই, তখন আমি বিটুইন ব্যবহার করব, আই ওয়ান্ট টু সিট বিটুইন দি টু ফ্রেন্ডস। কিন্তু যদি আমি বলতে চাই যে আমি পাঁচটা বন্ধুর মধ্যে বসতে চাই, আই ওয়ান্ট টু সিট অ্যামাং দি ফাইভ ফ্রেন্ডস। সো যখন একের মানে দুইয়ের অধিক মানুষ থাকবে আর ওই সময় আমি মধ্যে ওয়ার্ডের মিনিংটা ব্যবহার করতে চাচ্ছি, তখন আমি অ্যামাং ব্যবহার করব। কিন্তু যদি শুধু দুইটা মানুষ থাকে আর ওই টাইম পিরিয়ডে আমি মধ্য ওয়ার্ডের মিনিংটা ব্যবহার করতে চাচ্ছি, তখন আমি বিটুইন ব্যবহার করব। এটাই। যেমন এখানে আমাদের কি বলা হয়েছে? ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস বিটুইন রাহি অ্যান্ড তমা। যেহেতু আমাদের সাবজেক্ট মানে এখানে আমাদের দুইটাই আছে, এই জন্য আমি বিটুইন ব্যবহার করেছি। কিন্তু যেহেতু এখানে ফোর ব্রাদার্স, এখানে বলছে ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামাং দ্য ফোর ব্রাদার্স, মানে এখানে দুইজনের বেশি আছে না, এই কারণে আমরা অ্যামাং ব্যবহার করেছি। তো এই জিনিসটাই, যদি দুইজন মানুষ থাকে তাহলে বিটুইন, যদি দুইয়ের অধিক মানুষ থাকে তখন অ্যামাং। এটাই। এই পার্টটা গেল। ইনসাইড। ও আরেকটা জিনিস কি জানো, আমি একটা জিনিস বলি, আমাদের যে কোর্সের ক্লাসগুলি আছে, মানে আমার যে কোর্সের ক্লাসগুলি আছে, আমি না একবার সিরিয়ালি করছি। ওকে, সো যেহেতু আমরা যাতে একবার ফার্স্ট আগাতে পারি ওই বিষয়টা একটা মাথায় রাখতে হয় আমার। সো তোমরা যেই ক্লাসগুলি, মানে কোনো ক্লাস মিস দিও না, সবগুলি ক্লাস না সিরিয়ালি করো। যদি সবগুলি ক্লাস সিরিয়ালি করো তখন দেখবা যে সব কিছু ইজি লাগছে, তুমি লাইক ইউ উইল ফিল লাইক আ সুপারম্যান, যে যেটাই ধরতেছে ওইটাই পারতেছি। কিন্তু কোনো একটা ক্লাস যদি মাঝখানে মিস হয়ে যায় তখনই ঝামেলা। কেন? কারণ ক্লাসটা মিস হয়ে গেলেই তোমার মনে হবে যে ঠিক আছে নেক্সট ক্লাসের টপিকটা বুঝতে তোমার অসুবিধা হবে। ক্লাস তো চেষ্টা করবা যাতে কোনো ক্লাস মিস না হয়, আর যদি মিস হয়েও যায় তখন ওই রেকর্ডের ক্লাসের থেকে যদি তোমরা করে নিতে পারো, ওই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড লাইক লার্নিং থিংস ইন অর্ডার ইজ অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর কি ইন আর ইনসাইড। তো আমি ইন কখন ব্যবহার করি, ইনসাইড কখন ব্যবহার করি? কোনো কিছুর মধ্যে, কোনো জিনিসের ভেতরে আছে বা ঘটছে এরূপ বোঝাতে আমি ইন আর ইনসাইড ব্যবহার করি। মানে মনে করো এখানের মধ্যে আমি একটু আগে বলেছিলাম না রাহাত ইজ ইন দ্য রুম, ওই এক্সাম্পলের মতোই আমি এখানে রাহাত ইজ ইনসাইড দ্য রুম ওটাও বলতে পারতাম। বা এখানের মধ্যে কি দ্য চাইল্ড ইজ স্লিপিং ইনসাইড দ্য রুম, মানে কোনো কিছুর ভিতরে কোনো একটা কাজ হচ্ছে। এই বিষয়টার জন্য ইন বা ইনসাইড বোথ আর কারেক্ট, তোমার যেটা ভালো মনে হবে তুমি ওটাই বলবা। কিন্তু ইনসাইড জিনিসটা কাইন্ড অফ সাউন্ডস মোর রাইট, সাউন্ডস মোর গুড, এই বিষয় মানে সাউন্ডস গুড ওই বিষয়। সো নেক্সটে কি আছে? আউট অফ। তো আমরা আউট অফ কখন ব্যবহার করি? যে কোনো নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে যাওয়ার সময় আমরা আউট অফ ব্যাপারটা বলে থাকি। ঠিক আছে, মনে করো তুমি স্কুল থেকে বেরিয়ে গেলাম, সো আই ওয়েন্ট আউট অফ দি স্কুল। বা আমি যদি বলি আমি মনে করো এই বিল্ডিং থেকে বের হয়ে গেলাম, তখন আমি বললাম আই ওয়েন্ট আউট অফ দ্য বিল্ডিং। সো এরকম ভাবে কোনো জায়গা থেকে, একটা কোনো নির্দিষ্ট জায়গা থেকে তুমি বেরিয়ে যেতে চাচ্ছ, ওই জিনিসটা বা বেরিয়ে গেছো এই বিষয়টা বোঝানোর জন্য আমি আউট অফ এই ওয়ার্ডটা মানে এই পার্টটা আমরা ব্যবহার করে থাকি, এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। 26 আউটসাইড, অন আর অন টু। আউটসাইড বলতে গেলে কি বুঝায়? মানে বাইরে বোঝাচ্ছে। হি স আ স্নেক আউটসাইড দ্য রুম, মানে কি ও একটা স্নেক দেখেছে রুমের বাইরে। সো কোনো জায়গা থেকে বাইরে বোঝানোর জন্য আমরা আউটসাইড সিনোনিম মানে আউটসাইড প্রিপোজিশনটা ব্যবহার করি। এটাও ইজি, এখানে যতগুলি আছে সব ইজি অ্যাকচুয়ালি। অন আর অন টু। সো এখানে কখন অন ব্যবহার করি? কোনো বস্তুর ওপরে
স্পর্শ করে কোনো কিছু এক্সিস্ট করছে তখন আমরা অন ব্যবহার করব। কিন্তু যদি এরকম বোঝায় যে ওপরে কোনো কিছু বাইরে থেকে এসে পৌঁছাবে এরূপ বোঝাতে, মানে কোনো তলের ওপর কোনো কিছু বাইরে থেকে এসে পৌঁছাবে এরূপ বোঝাবে, মানে কোনো তলের ওপর, মানে তুমি বোঝানোর চেষ্টা করছো যে কোনো কিছু আসছে আর তোমার উপরে চড়বে বা তোমার উপরে এসে পড়ছে, এরকম বোঝানোর জন্য আমরা কি বুঝাবো? আমরা অন টু ব্যবহার করব এই বিষয়টার জন্য। যেমন মনে করো এখানে বুকস আছে ডেস্কের উপরে, এই জন্য আমরা এই জন্য অন ব্যবহার করেছি। কিন্তু যদি আমি এটা বলতাম যে বুকস সেকেন্ড শেলফের উপরে তুমি নিয়ে যাও, গতিশীলতা বোঝাচ্ছি যে এক জায়গা থেকে তুমি নিয়ে তুমি আরেক জায়গায় নিচ্ছ, তো এই জন্যই কি আমরা অন টু ব্যবহার করব। ঠিক আছে, এই বিষয়টা। সো আউটসাইড গেল, অন আর অন টু গেল, রাইট। এরপরে কি আছে? অফ, ওভার। সো অফটা কখন ব্যবহার করব? যে কোনো তলের, ওকে। সো এখানের মধ্যে যেটা আছে দেখো অফ, ওভার। সো আমরা কখন অফটা, এই কিছু কি পড়তেছে দেখো তো একটু। কোনো তলের ওপর কোনো কোনো কাজ ওই তলের বাইরে গিয়ে ঘটছে এরূপ বোঝালে অফ ব্যবহৃত হবে। মানে হলো যে, আসলে তো কি স্মেল আসছে, যাই হোক, কিপ দ্য পট অফ দ্য টেবিল, মানে কোনো একটা জায়গা থেকে তুমি বলছো হলো যে এই টেবিলটা কোথায় রাখা হয়েছে। ওকে ভাইয়া একটা মিনিট, ওকে দাঁড়াও ভাই, আমি লাস্টে খালি কয়েকটা স্লাইড বাকি আছে, আমি ফিনিশ করে দিই, শেষ করে দিই একবারে। সো কাজ এরপর আরেকটা ক্লাস তোমাদের শুরু হবে। ইউ আর অলওয়েজ লাইক ইউ অল আর রিয়েলি বিজি, একটার পর একটা ক্লাস করতে হচ্ছে। সো এই পার্টটা গেল। সো কিপ দ্য পট অফ দ্য টেবিল, মানে আমার এখানে বলা হচ্ছে টেবিলের থেকে এই পটটাকে দূরে রাখতে। সো একটা জায়গা থেকে তুমি আরেকটা জিনিস দূরে রাখার বিষয় যখন ব্যবহার করবা তখন তুমি অফ ওয়ার্ডটা ব্যবহার করবা। আর ওভারের বিষয়টা, আর ওভারের জন্য কি, যে মনে করো একটা বস্তু থেকে একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু তুমি ফেলছো, তখন স্পর্শ না করে যদি ওই বস্তুটা উপর দিয়ে চলে যায় তখন আমরা ওভার ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ, আমি ওভার ওয়ার্ডটা আগে একবার বুঝিয়েছিলাম। অন হলো স্পর্শ করবে, ওভার হলো স্পর্শ করবে না, এটাই। কিন্তু দুইটাই কি উপর বুঝায়, উপর দিয়ে যা, একটা হলো উপর দিয়ে যাচ্ছে ওভার, আর একটা হলো কি উপরে আছে, এটাই। অ্যালং, ইন, আফটার। অ্যালং দিয়ে বোঝায় হলো কি বরাবর। এখানে বলছে কি আই ওয়াকড অ্যালং দ্য রিভার সাইড, মানে কি আমি রিভার সাইডের, এই যে এটা মনে করো নদী, এই নদীর এগুলি কি একটা সাইড, এটা একটা সাইড না, তো আমি রিভার সাইডের যে এই সাইডটা আছে এটার বরাবর আমি হেঁটে গেছি, এই বিষয়টা বোঝানোর জন্য। আর আরেকটা কি অ্যালং, মানে এই বরাবর, অ্যালং এর পুরো ডিরেক্ট বাংলা কি বরাবর, যে আমি এই বরাবর হেঁটে 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 গিয়েছি। সেম ভাবে ইন আর আফটার, ইন আর আফটারের ব্যবহারগুলি আমি আগে একবার দেখিয়েছি, কিন্তু এখানে মধ্যে তুমি একবার রিডিং পড়ে নিতে পারো। এই পার্টগুলি গেল। এরপরে ইন, অন, টু, এই পার্টটা আমি দেখিয়েছি, কিন্তু এক্সাম্পলগুলি আর একটু ইউনিক ছিল এই জন্য আমি একবার দিয়ে দিয়েছি, তোমরা রিডিং পড়লে আরো ভালো মতো বুঝতে পারবা। এগুলি সবগুলি মিনিং আমি বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাকে, যখন আলাদা আলাদা বুঝাচ্ছিলাম তারপর এক্সট্রা ভাবে যখন বুঝিয়েছি সবগুলির মধ্যে আমি সবগুলির মিনিং বুঝিয়ে দিয়েছি, বাট ফর এক্সট্রা প্র্যাকটিস আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। আর এখানের মধ্যে একবারে ইজি ভাবে দেওয়া, এইখানের মধ্যে যে কোনো একটা বস্তুর উপরে যদি থাকে তখন আপ, আর ওভার এটা কিন্তু স্পর্শ করছে না, যখন স্পর্শ করা অবস্থায় আছে তখন অন আর অন টু, যখন একবারে পিছনে আছে তখন বিহাইন্ড, যখন তুমি মধ্যে দিয়ে চলে যাবে এরকম বোঝানোর জন্য তখন থ্রু, আর এখানের মধ্যে কি একবারে বাইরে আছে তখন আউটসাইড, ভিতরে আছে ইন, ইনসাইড, তারপর ইনটু, এটার ভিতরে আবার মানে ইনটু, দেখো ইনটুটা বুঝো বাইরে থেকে ভিতরে যাচ্ছে, ইনসাইড বা ইন কি ভিতরে অলরেডি ছিল, এখানের মধ্যে এরকম ভাবে বাইরে থেকে যেহেতু ভিতরে যাচ্ছে এই কারণে ইনটু ওয়ার্ডটা আসছে এটা। আর একবার নিচে হলে বিলো, ডাউন, আন্ডার, বিনেথ, ইন, ফ্রন্ট অফ, এই বিষয়গুলি। তারপর বিসাইড আর বাই কি সাইড দিয়ে যাচ্ছে, এই বিষয়টা বোঝানোর জন্য। সো এগুলো যদি বুঝতে পারো তাহলে দেখবা তোমার আরামসে তোমার প্রিপোজিশনটা একবারে ইজি ওয়েতে মাথায় আটকে যাচ্ছে। আর মাথায় আটকে গেলে যদি মনে করো মাথায় তুমি রাখতে পারো বিষয়গুলি, তখনই কি জিনিসগুলি তোমার জন্য আরো ইজি হয়ে যাবে, এটাই। তো 30 চলে গেল। অন, ওভার, অ্যাবাভ। অ্যাবাভ, ওভার, অন আর ওভার অলরেডি বুঝিয়ে ফেলেছি, অ্যাবাভটা আগে বোঝো। অ্যাবাভটা হলো কি একটা কোনো কিছুর উপরে আছে,
এই জিনিসটার জন্য আমরা অ্যাবাভ ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন মনে করো একটা জিনিস যদি অনেক উপরে থাকে, অনেক উপরে, তখন আমরা অ্যাবাভ প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন মনে করো যে বাদল, মানে বাদল বলি কেন, মেঘ, মেঘ জিনিসটা কি আমাদের মাথা থেকে অনেক উপরে না, তো ওইটার জন্য আমরা অ্যাবাভ ব্যবহার করব। সো এই বিষয়গুলি, অন হলো উপরে আছে, কোনো কিছু বস্তুর উপরে আছে বাট স্পর্শ করা অবস্থায়, ওভার হলো উপরে আছে বাট স্পর্শ করছে না, আর অ্যাবাভ কি অনেক উপরে, এরকম জন্য। সো উইথ দিস আই গেস আমাদের এখানে সবগুলি শেষ অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো উইথ দিস আমাদের টুডেজ যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর উইথ দিস ক্লাস আমাদের প্রিপোজিশন কি জিনিসটা বোঝো, প্রিপোজিশন কি, প্রিপোজিশন কেন ব্যবহার করি, প্রিপোজিশন আমাদের কিভাবে কিভাবে আমাদের ব্যবহার করতে হবে, প্রত্যেকটা পার্টিকুলার রুলস এভরিথিং আমি দেখিয়ে দিয়েছি। এখন নেক্সট ক্লাসগুলি তুমি প্রিপোজিশনের ব্যাপারে কি পাবা, নেক্সট ক্লাসের মধ্যে তুমি প্রিপোজিশনের ব্যাপারে পাবা হলো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়েকটা দেখিয়ে দিব, আমি একটা পিডিএফ দিয়ে দিব, মানে এক্সাম্পল মনে করো আমি দেখাই দিব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়তে হয়, ওইভাবে তুমি পিডিএফটা শেষ করবা। আর এর পরবর্তীতে আমরা জাস্ট তোমার বোর্ড কোশ্চেনটা সলভ করা শুরু করে দেব, এভাবেই, আর কোনো রকম সমস্যা হবে না। সো এটাই গেল। সো আজকের জন্য থ্যাঙ্কস, আজকে ক্লাসটা ভালো মতো করলে, আর বাই।